আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা তো আমরা মোটামুটি শেষ করেছি, তাই না? গত ক্লাসে করছি, শেষ করছি। জি স্যার। আচ্ছা, তো পড়াশোনা কি হচ্ছে না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছ? হুম। শুধু কোর্স শেষ হয়েছে স্যার, মাথা হ্যাং হয়ে যায়। আর এখন অব্দি বই খুলে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। মাথা হ্যাং হয়ে ইনশাল্লাহ গেছে? স্যার শেষ করে ফেলবো। মাথা তো হ্যাং শুধু শুরু। হ্যাঁ, যত উপর ক্লাসে উঠবা তত মাথা হ্যাং হবে। আচ্ছা, স্যার আমাদের কোর্সে আবার খুব বেশি প্রেশার দিয়েছে। সেটা তো স্যার দিবেই। কে যেন বলছিল ইউনিভার্সিটি লাইফে কোনো পড়ালেখা নাই। কে বলেছিল? এটা শুধু মনে পড়ে জানি না স্যার, মনে নেই, ছোটবেলায় বলছিল। এখন শুধু মনে পড়ে যে কে যেন বলছিল যে ইউনিভার্সিটি লাইফে কোনো পড়াশোনা নেই। তাই? সেটা তো কখনো বুঝিনি। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা নাই শুধু তারাই মনে করে যারা পড়াশোনা করে না। হ্যাঁ, তাদের জন্য এই জি স্যার। কথাবার্তা। হ্যাঁ, অনার্স করবা, তোমাকে সবাই সম্মান জানাবে একটা বিষয়ে, আর তুমি সেটাতে পড়াশোনা করবা না। পড়াশোনা তো অনার্স মাস্টার সেই মেনলি, এসএসসি এইচএসসি এগুলো তো হচ্ছে তোমার জাস্ট কোনো একটা বিষয় সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা অর্জন করা, তাই না? কোনো একটা বিষয় সম্পর্কে মাস্টার্স ডিগ্রি অর্জন করা, অনার্স ডিগ্রি অর্জন করা, গ্র্যাজুয়েশন করা মানে কি সত্যিকার অর্থেই সেটাতে আসলে ভালো করে পড়াশোনা করা কোনো একটা বিষয় সম্পর্কে। আর সেই জি জায়গাতে স্যার। যদি মনে করো যে না, অনার্স লাইফ মানে পড়াশোনা না, তাহলে তো সেটা আমাদের দেশের ক্ষেত্রে, আর কোথাও পৃথিবীর এরকম আছে বলে আর কোথাও মনে হয় না। হুম। যে আমাদের দেশে অনার্স লেভেলেও ফাঁকিবাজি চলে, হ্যাঁ, গ্র্যাজুয়েশন লেভেলেও ফাঁকিবাজি চলে। এটা কিভাবে সম্ভব? হুম। এটা একটা অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি, বুঝতে পেরেছ? হুম। এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়াশোনা আমাদের ছেলে মেয়ে করছে, এবং সেই পড়াশোনা যে কাজে লাগবে না সেটা তারা জানছেও, তারপরেও কেমন জানি সতর্ক না। আর জীবনটা তো নিজের, হ্যাঁ। অন্যেরা কি করছে, অন্যেরা কি বলছে, সেই বিষয় ভেবে নিয়ে নিজের জীবনকে নষ্ট করার কোনো মানে হয়? কোনো মানে হয় না। হ্যাঁ। তো এই জন্য পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা না করলে যেটা ঘটবার সেটা পরবর্তীতে ঘটবে। সেটা যেটা প্রাণীর স্রোতের মতো সেটা হচ্ছেই, যে স্রোত দ্রুতগামী সেটা দ্রুত আগে যায়, যেটা কুল দিয়ে চলে, আরামে চলে, সেগুলো কুলেই হারিয়ে যায়। হ্যাঁ। এই জন্য নিজের ফোর্স নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তা না হলে হারিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক, কিছু করার নাই। আর অনার্স লেভেল মানেই বিষয়টাকে এমনভাবে পড়াশোনা করা যাতে একটা মানে কি সম্মানজনক একটা পরিস্থিতি অর্জন করা যায়, যেটা নিজের কাছেই নিজের ভালো লাগা কাজ করবে, যে আমি এটা পড়েছি বা জানিছি। হয়তো আমরা একদম পারফেক্ট হতে পারবো না, হয়তো বা একদম পুরোপুরি জানতে পারবো না, কিন্তু চেষ্টা থাকতে হবে। কারণ এখানে ক্যান্ডিডেট বেশি এখন, হ্যাঁ, এক্সামিনার বেশি কিন্তু লার্নার্স কম। অতএব সেই ক্ষেত্রে যদি কেউ একটু নিজেকে সতর্ক রেখে একটু মাইন্ডফুলি পড়াশোনা করে, একটু সিনসিয়ার হয়, দেখবে যে সে ভালো করছে কিন্তু। হুম। অনেক ছেলে মেয়েদেরকে আমরা অনেক সময় দেখি যে কিছুটা দুর্বল, কিন্তু অন্যর থেকে মোটামুটি ভালো। হ্যাঁ, দেখি ওরাই ভালো করছে, কারণটা কি? কারণ বাকিরা সবাই এলোমেলো করে পড়াশোনা করছে। এই জন্য দেখাচ্ছে অনেক ছেলে মেয়ে আছে যারা অল্প একটু ধরে পড়াশোনা করলে এগিয়ে যাচ্ছে। হুম। ওকে, যাক, ওগুলো কথা বলে এখন আর সময় নষ্ট করার সময় নেই। তো আমরা অ্যাপোলজি ফর পোয়েট্রি আমরা শেষ করেছি। তো সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে পোয়েট্রিকে ডিফেন্ড করা হয়েছে, সেটা আমরা পড়েছি। আশা করি তোমরা সেগুলো বুঝেছো। সেখানে ড্রামার ব্যাপারটা এসেছে, ড্রামাটিক ইউনিটির ব্যাপারটা এসেছে, ড্রামার ফল্টের ব্যাপারটা এসেছে, পোয়েট্রিকে বা সাহিত্যকে অন্যান্য ব্রাঞ্চ অফ নলেজের থেকে সেরা বলা হয়েছে, বিভিন্ন পোয়েট্রি ফর্মের কাজ কী সেগুলো দেখানো হয়েছে, পোয়েট্রির বিপক্ষে যে বিভিন্ন ধরনের অবজেকশন ছিল সেগুলোকে তিনি কথা বলেছেন। এই যে বেসিক কিছু জায়গা এখানে আলোচনা করা হয়েছে, খুব জটিল ব্যাপার কিন্তু না। তো এই যে দুটো আমরা যে ক্রিটিসিজম রাইটিং পড়লাম, মনে হলো যে খুব জটিল কিছু? বলো তো। আমার তো এগুলো খুব একটা ছেলে খেলার মতো মনে হয়েছে, মানে জাস্ট একটা ডিবেটিংয়ের মতো মনে হয়েছে। এখানে তো জটিল কিছু আমার কাছে মনে হয়নি খুব একটা। কি তো তোমাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা শুনি একটু। আচ্ছা, অন্য সাবজেক্টগুলোর থেকে ক্রিটিসিজমটাই বেশি ইন্টারেস্টিং লাগছে। না, এটা তো আমার কাছে সেটা মনে হয় যে এখানে গল্প কাহিনীর মতো অত জটিল কিছু না। ঠিক আছে, তো যে অনেক ক্যারেক্টার থাকবে, অনেক কাহিনী থাকবে না, জাস্ট বেসিক কিছু জিনিস তোমাকে তুলে ধরা হয়েছে, এবং এটাকে খুব যে জটিল বলে লাগার কথা তা না। অনেকেই ক্রিটিসিজমে কিন্তু ভালো রেজাল্ট করে, এগুলো যদি কেউ বুঝে একটু লিখতে পারে। এখানে কিন্তু কোশ্চেন আনসার যে খুব বড় হয় তা না। অন্যান্যগুলো যেহেতু কাহিনীমূলক হয়, কোশ্চেন 2-1 পেজ বড় হয় আনসার, কিন্তু এখানে ছোট ছোট লিখেও কিন্তু ভালো মার্ক পাওয়া যায়, কারণ এখানে বেসিক জায়গাটুকু বলতে পারলেই তুমি মার্ক পাবা। অতএব এখানে
আর এখানে যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু খুব একটা বড় না। হ্যাঁ, যদিও আমাদের পড়তে একটু সময় লাগছে, বা যেহেতু আমরা একটু সময় দিয়ে পড়তেছি, কারণ ক্রিটিসিজম এবং লিঙ্গুইস্টিক্স নিয়ে আমাদের ভিতরে একটা ভয় কাজ করে অটোমেটিক, তো সেই জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু বেসিক জায়গাটা কিন্তু আসলে খুব একটা জটিল কিছু না। তো যাই হোক, আজ থেকে আমরা নতুন একটা শুরু করার কথা ভাবছিলাম, কিন্তু তার আগে আমরা আবসালাম এবং অ্যাসিটোফেলের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে আজকে আমি কথা বলবো বলে বলেছিলাম গত ক্লাসে, তাই না? জি স্যার। আচ্ছা, তো যদি তোমরা পড়ে থাকো এবং যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা একটু হাত তুলে বলবা যে কোথায় কোনটা সমস্যা আছে, ওটার সমস্যাগুলো একটু সমাধান দিয়েই আমরা অন্য টপিকে চলে যাব, আর এখানকার টপিকটা আমি চেঞ্জ করে দিব। কারণ একটু এভাবে মোটামুটি আমি আমার মতো করে জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে, একটু কোনো সমস্যা থাকলে সেগুলো ধরিয়ে দিয়ে এবার বাকিটা তোমরা কি করবা, নিজ দায়িত্বে যতটুকু পারা যায় রাত জেগে, তাই তো, অযথা সময় নষ্ট না করে এই বিষয়গুলোকে প্রস্তুতি নিয়ে নেওয়া। আচ্ছা, তো সবাই একটু হাত তোলো, সে ছোটোবেলার ইয়ার মতো। হ্যাঁ, কার কার সমস্যা আছে হাত তোলো। আর যদি হাত না তোলো তাহলে দুটো ঘটনা ঘটবে, যে হয় পড়েছো কোনো সমস্যা বাঁধেনি, আর নয় তোমরা পড়োইনি, এ দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। আর যদি দ্বিতীয় ঘটনাটা ঘটে তাহলে তোমাদের আশঙ্কা করতেছি কপালে খুব দুঃখ আছে। তো স্যার আপনি যেদিন দিয়েছেন তারপরের দিনই করেছিলাম, তেমন সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, যা সমস্যা যদি না থাকে, ওই যে বললাম যে আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট বা 30 সেকেন্ড এর ভিতরে হাত তোলো। যদি দেখি যে সমস্যা নেই তাহলে তো আমি অন্য টপিকে চলে যাবো, অতটা সময় নষ্ট করবো না। হ্যাপি সাহার কি অবস্থা, পড়াশোনা চলছে? হ্যাপি সাহা আছে নাকি লাইনে? নাই না, শুনতে পাচ্ছে না নাকি চুপ আছো? আচ্ছা, তারপরে হৃদয় চৌধুরী আছে, হৃদয় চৌধুরী, ফয়েজ আহমেদ আছে সব লাইনে? স্যার তো এবার বিপদে ফেলে দিল। হ্যাঁ, কেউ কথা বলছে না। কেউ শুনতে পাচ্ছে না, একজনও কথা বললো না কিন্তু। এটা কি নেটওয়ার্কের সমস্যা? স্যার পড়ছি, কোনো সমস্যা পাইনি। আচ্ছা, তারপর হচ্ছে কি কঙ্কনা রায়, লাবণী বড়ুয়া, মোহাম্মদ হামিদ কান্নাম, মেহেরুন তামান্না আছে নাকি? মেহেরুন তামান্না, জি স্যার আসি। কি অবস্থা, করছো? স্যার এই যে, জি স্যার পড়েছি, আবার ইন কোর্সও চলতেছে, আবার জ্বর, সব মিলিয়ে একটা ঝামেলা। কিন্তু এখানে মুড অফ কার? হ্যাঁ, মুড অফ কার বলো তো, মুড অফ কার নাম? সে আছো নাকি, না মুড অফ আছে এখনো? সাহিত্য পড়তে গিয়ে মুড অফ হয়ে যাচ্ছে তোমাদের, কঠিন ব্যাপার। হ্যাঁ, নূপুর আছে, নূপুর কর্মকার, নূপুর কর্মকার আছে? আচ্ছা, যাক, তাহলে বুঝলাম যে কারো কোনো সমস্যা নেই, সবার এখন মুড অফ। হ্যাঁ, আমি তাহলে প্রিফেস টু শেক্সপিয়ারটা শুরু করি। আচ্ছা, তো যদি কারো সমস্যা থাকে একটু পড়ে নিও কিন্তু, হ্যাঁ পড়ে নিও, ধারাবাহিক সময় কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা প্রায় 70% এক চক্র শেষ করে তারপরে আমরা এগিয়ে যাব, যেখানে 5টা আছে সেখানে 3টা শেষ করতেছি, তাই না? এরকম করে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি, লাস্ট চান্সে যেন এসে বিপদ না ঘটে যায়। ওকে, কারণ তোমাদের কারণ যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষা নভেম্বর ডিসেম্বর হয় তাহলে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই, এবারে পরীক্ষা হয়েছিল কখন, জানুয়ারি ফেব্রুয়ারি সম্ভবত, তাই না? থার্ড ইয়ারের পরীক্ষা জি স্যার, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছিল, জানুয়ারি 29 তারিখে শেষ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, তা ওইভাবে ধরে রেখে ভাবতে হবে যে যাতে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো যদি ক্লিয়ার করে রাখো, তাহলে শেষের দিকে যে টপিকগুলো থাকবে একটা একটা করে, ওগুলোতে দেখাচ্ছে একটু কম হলেও সমস্যা হবে না, কিন্তু আগের যেগুলো হয়ে যাচ্ছে এইগুলোকেই তোমাদের কমপক্ষে 60 to 70% কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলতে হবে। কারণ অনেক টপিক আলাদা, আর সব টপিককে সমানভাবে গুরুত্ব দেওয়ারও কিছু নাই, যে 4টা থাকলে একটাকে আমরা কম গুরুত্ব দিব, বাকি 3টাতে ফোকাস বেশি দিব, 5টা থাকলে 4টাতে বেশি ফোকাস দিব, এরকম করে একটা করে টপিককে কম করে ধরলেও দেখাচ্ছে আমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। আমরা সব টপিকই শেষ করব, কিন্তু শেষ করতে করতে কিছু টপিক তো শেষের দিকেও যাবে, তখন ওই শেষেরগুলো নিয়ে মাতামাতি করবা নাকি আগেরগুলো যেগুলো হয়ে গেছিলো সেগুলোটাই মাতামাতি করবা, এরকম যেন না ঘটে।
ওকে, তাহলে আমরা পড়াটা শুরু করি। প্রিফেস টু শেক্সপিয়ার, কার লেখা এটা? প্রিফেস টু শেক্সপিয়ার, বলো তো কার লেখা? উইলিয়াম জনসন। জনসন। দেখো, প্রিফেস টু শেক্সপিয়ার, হ্যাঁ, এই স্যামুয়েল জনসনের লেখা। এটা কি ধরনের বই বলো তো? এখানে এটা কি ধরনের বই? দেখো, এটা হচ্ছে কি, এটা এক ধরনের ইংলিশ লিটারারি ক্রিটিসিজম। এটা হচ্ছে স্যামুয়েল জনসনের প্রিফেস টু দ্য প্লেস অফ উইলিয়াম শেক্সপিয়ার। ইন ইট, এখানে তিনি কি করেছেন, মেনলি ফোকাসটা একটু খেয়াল করো। ইন ইট জনসন সেটস ফোর্থ হিজ এডিটোরিয়াল প্রিন্সিপালস অ্যান্ড গিভ অ্যান অ্যাপ্রিসিয়েটিভ অ্যানালাইসিস অফ দ্য এক্সিলেন্স অ্যান্ড ডিফেক্টস অফ দ্য ওয়ার্ক অফ গ্রেট এলিজাবেথান ড্রামাটিস্ট। তার মানে শেক্সপিয়ারের এক্সিলেন্স এবং ডিফেক্টস এই দুটো নিয়ে আলোচনা করছে, যেটা আমি তোমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়তে গিয়ে বলেছিলাম। যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়তে গিয়ে আমরা দেখেছিলাম কি, যে এলিজাবেথান এইজের যারা ড্রামাটিস্ট ছিল তারা ইউনিটি মেনটেন করেনি, তারপর হচ্ছে কমিক এলিমেন্ট এবং ট্র্যাজিক এলিমেন্ট মিক্সিং করেছে। এইগুলোকেই এই প্রিফেস টু শেক্সপিয়ারে এসে কোনো জায়গায় এক্সিলেন্স বলা হচ্ছে, কখনো এটাকে ডিফেক্ট বলা হচ্ছে। হ্যাঁ, এছাড়াও হয়তো ক্যারেক্টারাইজেশনের অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা মেনলি এখানে কথা বলবো। আচ্ছা, তো আমরা পড়াটা শুরু করি। দেখো, এখানে দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল সামারি। এই দুটা ভিত্তিতে আমরা একটু পড়ার চেষ্টা করব। স্যার এটা কোন বই থেকে? এই যে প্রিফেস টু শেক্সপিয়ার, ডক্টর সেনে নাকি রামজিলাল? সেটা তো মুশকিলে পড়ে গেলাম। দেখো তো কাদের সাথে মিলে। ডক্টর সেন স্যার। এটা পেজ নাম্বার হচ্ছে মনে করো 23-24। এখন আমি তো জানি না পিডিএফটা রামজিলাল না সেনের, আমার ঠিক খেয়াল নাই, একটু মিলিয়ে দেখো তোমরা। আর এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে আমার অনলাইন পিডিএফ থেকে নেওয়া। এটা তোমাদের টেক্সটও তোমাদের রামজি বা সেনে আছে, সেখান থেকেও দেখতে পারো। এখানে এটা কিন্তু আবার ওই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে একটু ছোট, একটু ছোট, সময় লাগবে কম। এটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে ক্রিটিসিজমে, ঠিক আছে? আর এই তিনটার উপরেই তোমাদের কিন্তু প্রিপারেশনটা স্ট্রং হতে হবে, এই পয়েটিক্স, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এবং প্রিফেস টু শেক্সপিয়ার। ওকে, এই তিনটা যদি পড়ি তাহলে তো 5টা কোশ্চেন কমন পাবো না? আশা করা যায় 5টা না পেলেও মোটামুটি 4টার কাছাকাছি পাওয়া যায় এগুলো। আচ্ছা, সরি, আমি একটু একটা কল ধরে নিই, এক স্যার কল দিয়েছেন। গুড ইভিনিং স্যার। স্যার ভালো আছেন? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তো বলা হচ্ছে প্রথমে হচ্ছে কি আলোচনা, শেক্সপিয়ার্স এক্সিলেন্স। এক্সিলেন্স বলতে কি বোঝায় বলো তো? এক্সিলেন্স কি? ভালো ওয়ার্ক গুলো। তাহলে এক্সিলেন্স শব্দটার মিনিংটা কি দাঁড়ায়? শুধু এক্সিলেন্স ভালো বলতে আমরা কি বুঝবো? এক্সিলেন্স বলতে আমরা কোন পর্যায়ের কাজগুলোকে বুঝি বলো তো? দক্ষতা হতে পারে কি? দক্ষতা সর্বোচ্চ পর্যায়ের কাজগুলো। হ্যাঁ, এক্সট্রিমলি গুড, তাই তো? শুধু গুড না, দেখো বলছে কি, এক্সিলেন্স সিগনিফাইজ দ্য স্টেট অফ অর কোয়ালিটি অফ বিং এক্সেপশনালি গুড, সুপিরিয়র অর আউটস্ট্যান্ডিং, এই ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, সরি, দাঁড়াও, আরেকটা কল ধরে নিই। ওকে, সরি, দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কি, যে এক্সিলেন্স কি জিনিস? এক্সিলেন্স হলো কি, দ্য স্টেট অর কোয়ালিটি অফ বিং এক্সেপশনালি গুড, সুপিরিয়র আর আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, মানে এটা কি হচ্ছে, ইট ইমপ্লাইজ আ হাই ডিগ্রি অফ মেরিট অর সারপাসিং গুডনেস ইন সামথিং। মানে গুডনেসকেও সারপাস করে দেওয়া, মানে কি বলো তো? গুডনেসকেও সারপাস করে দেওয়া বলতে কি বোঝায়? কি লাইনে আছো সবাই? গুডনেসকেও ছাড়িয়ে যাওয়া। হ্যাঁ, মানে বেস্ট, গুডনেসকেও ছাড়িয়ে দেওয়া মানে বেস্ট, ঠিক আছে? তো যে গুড তাকেও ছাড়িয়ে যাওয়া মানে সর্বোচ্চ, সুপিরিয়ার। হ্যাঁ, গুড তো অনেকেই হতে পারে, কিন্তু তাদেরও ভালো। হ্যাঁ, এটা অ্যাকশনে হোক, ক্যারেক্টার বা স্পেসিফিক যে কোনো কোয়ালিটিতে হোক। তাহলে এখানে দেখানো হচ্ছে যে শেক্সপিয়ারের এক্সিলেন্সকে আমরা প্রথমে দেখব। তো এখানে কিছু বিষয় প্রথমে একটু কথা বলা হবে, যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এখানে জাস্ট ইন্ট্রোডাক্টরি বা সেটিং টাইপের কিছু আলোচনা হবে। আমরা দেখি সেভাবে একটু পড়ার চেষ্টা করি টেক্সটটা। বলছে দেখো, দ্যাট প্রেইজেস আর উইদাউট রিজন
ল্যাভিস্ট অন দ্য ডেড মানে কি, প্রেইজেস আর উইদাউট রিজন ল্যাভিস্ট অন দ্য ডেড মানে কি, আমরা অনেক সময় করি কি, কেউ মারা গেলে মানে কোনো কারণ ছাড়াও তার প্রশংসা করি, করি না, যে লোকটা খুব ভালো ছিল, হ্যাঁ লোকটা সেই রকম ছিল, লোকটা খুব সৎ ছিল, হ্যাঁ তার ব্যক্তিগত জীবনে কেমন ছিল না ছিল আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই নাই। আমরা কী করি সবসময়, মোটামুটি যখন কেউ মারা যায় কোনো রকম অনেক সময় কোনো কারণ ছাড়াই, ঠিক আছে তো, আমরা তার প্রচুর প্রশংসা করি। দেখো প্রেইজেস আর ল্যাভিস্ট, ল্যাভিস্ট মানে বুঝো তো, মানে কি করা, মানে কোনো রকম সীমা ছাড়া সীমাহীনভাবে কোনো কিছু আরোপ করা বা প্রয়োগ করাকে বলা হয় ল্যাভিশ। তাহলে প্রেইজ কোনো কারণ ছাড়া উইদাউট রিজন, আর ল্যাভিস্ট অন দ্য ডেড অ্যান্ড দ্যাট দ্য অনার্স ডিউ, দেখো তাহলে যে মারা যায় তাকে আমরা কোনো কারণ ছাড়াই প্রচুর পরিমাণে তার প্রশংসা করি। অন্যদিকে আরেকটা বিষয় হচ্ছে কি, দ্যাট দ্য অনার্স ডিউ অনলি টু এক্সিলেন্স আর পেইড টু অ্যান্টিকুইটি। আর অনেক সময় আমরা করি কি, যে হয়তোবা ডিউ অনলি টু এক্সিলেন্স, এক্সিলেন্সের কারণে আমরা অনেক সময় সম্মান কাকে জানাই বলো তো, কাকে প্রদান করি, অ্যান্টিকুইটিকে। অ্যান্টিকুইটি বোঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্টিকুইটি? হ্যাঁ প্রাচীন, যেটা আমরা তো অ্যাপোলজি ফর পোয়েট্রি পড়তে গিয়ে দেখলাম না, অ্যান্টিকুইটি মানে কি, যেটা পুরোনো দিনে, অ্যানশিয়েন্ট। বিশেষ করে আমরা যখন কথায় বলি না যে যাই দিন ভালো আর কি আসে দিন কি খারাপ, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে যাই দিন ভালো আর আসে দিন খারাপ, মানে যে দিনগুলো চলে গেছে সবই ভালো আর বর্তমান সময়টা সবসময়ই খারাপ। তার মানে আমরা আমরা কার প্রতি গুরুত্ব দিচ্ছি, মানে কার প্রতি প্রশংসা বা প্রেইজ জানাচ্ছি, বর্তমান সময়ে অতীত? হ্যাঁ একটু মিউট রাখো। হ্যাঁ দা বলছে দ্য অ্যানশিয়েন্ট পাস্ট স্পেশালি দ্য পিরিয়ড অফ ক্লাসিক্যাল অ্যান্ড আদার হিউম্যান সিভিলাইজেশনস বিফোর দ্য মিডল এজেস। তার মানে মিডল এজের পূর্ববর্তী এজগুলোকে আমরা অ্যান্টিকুইটি বলি বা অ্যানশিয়েন্ট এজ বলে থাকি, ঠিক আছে, অ্যানশিয়েন্ট পাস্ট বলে থাকি। তাই বলতেছে আমরা অনেক সময় যে এক্সিলেন্সের কারণে, দেখো তো আমরা বর্তমান রাইটিং যতই পড়ি আর যতই বলি, আমরা কাদের কথা বেশি করে মনে করছি বলো তো? সবসময় ক্লাসিক রাইটিং বলতে আমরা কোন রাইটিংকে বোঝাচ্ছি, কোন দেশীয় রাইটারদের নাম ওই গ্রিক, ওই হোমার, ওই হোমারের ইলিয়াড ওডিসি, আর না এদিকে হচ্ছে ভার্জিল, তাতে ইনিয়া, এইগুলোর কথাই ঘুরে ফিরে আসছে, মানে যেন ওদের মতো সেরা যেন আর কেউ হতেই পারছে না, ঠিক আছে তো, ওরাই যেন সব কিছুতে সেরা। আর যা কিছু আমরা মানে ভালো কিছু মাপতেছি কেন, ওই ওদের মাপকাঠি দিয়ে মাপতেছি, হ্যাঁ ওরা যেন হয়ে গেছে স্কেল, ওরা হয়ে গেছে মেজারমেন্ট, আর আমরা এখন বর্তমানে সব কিছু মাপতে গিয়ে আগে ওদের কথা নিয়ে আসি। তাই বলেছে দ্যাট দ্য অনার্স ডিউ অনলি টু এক্সিলেন্স আর পেইড টু অ্যান্টিকুইটি ইজ আ কমপ্লিমেন্ট লাইকলি টু বি অলওয়েজ কন্টিনিউড বাই দোজ, মানে এরকম। তাহলে এই দুটা, মানুষ মারা গেলে পারে কোনোরকম কারণ ছাড়াই তার প্রশংসা করা, আর যে কোনো এক্সিলেন্সকে ওই অ্যান্টিকুইটিকে অনার দেওয়া, এই দুটাকে মনে হচ্ছে কি যে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বলতেছি, কমপ্লায়েন্ট লাইকলি টু বি অলওয়েজ কন্টিনিউড বাই দোজ, মানে এইগুলো চলতেছে তাদের দ্বারা, বিং এবল টু অ্যাড নাথিং টু ট্রুথ, ঠিক আছে তো, মনে হয় যেন এরা অকারণেই কোনো রকম সত্য নাই, কিছু নাই, অযথায় তারা এটা করতেছে। অ্যান্ড হোপ ফর এমিনেন্স ফ্রম দ্য হেরিসিস অফ প্যারাডক্স, এবং তারা হয়তোবা হোপ ফর এমিনেন্স, এমিনেন্স মানে কি খ্যাতি, খ্যাতি কোথা থেকে তারা পাওয়ার চেষ্টা করে, হেরিসি, হেরিসি মানে বুঝো, হোয়াট ইজ হেরিসি? দেখো এখানে কিছু মিনিং আসবে, হেরিসি মানে হচ্ছে কি, দেখো বিলিফ অর অপিনিয়ন কন্ট্রাডিক্টরি টু অর্থোডক্স রিলিজিয়ান, মানে ওটা বাদ দিলাম, বলছে অপিনিয়ন প্রোফাউন্ডলি অ্যাট ওডস উইথ হোয়াট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড, মানে হেরিসি মানে হচ্ছে প্রচলিত ধারণা থেকে বিপরীত মতামত প্রদান করা। তাহলে প্রচলিত ধারণা থেকে বিপরীত মতামত প্রদান করা, তার মানে এখানে বলতে যাচ্ছে যে হোপ ফর এমিনেন্স ফ্রম দ্য হেরিসিস অফ প্যারাডক্স। তাহলে আমরা প্যারাডক্স বলতে কি বুঝি, আবার একটু কথা আসলো, প্যারাডক্স কি জিনিস, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারাডক্স? প্যারাডক্স বুঝি আমরা, বলো তোমরা হচ্ছে, বলছে কি কনসাসলি আনকনসাস, মানে কি কনসাসলি আনকনসাস? হ্যাঁ মানে হচ্ছে সচেতন ভাবে অচেতন থাকা, তাই তো, মানে কনসাসলি আনকনসাস, মানে তুমি আমার কথা শুনেও শুনছো না,
কারণ তুমি কনসাসলি ভাবতেছো আমি না শোনার ভান করব। তাহলে এখানে দুটো শব্দ যে ইউজ করা হয়েছে, দুটো শব্দ কি বিপরীতমুখী না বলো তো? এটা তো বিপরীতমুখী নাকি? তো এইরকম কিছু কথা বলা যেগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি হবে। আচ্ছা, কেউ সাউন্ড করতেছে মনে হয়, হ্যাঁ? তারপরে দেখো, আ সিমিংলি অ্যাবসার্ড অর কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, হ্যাঁ, ওই যে কন্ট্রাডিক্টরি, হ্যাঁ, মানে যা বলতেছি তার দ্বিমুখী শব্দ ইউজ করার মাধ্যমে একটা কথা বলা, এটা হলো প্যারাডক্স। হ্যাঁ, এবং বলছে প্রপোজিশন, তাহলে এটা কোনো স্টেটমেন্ট বা প্রপোজিশন যেটা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি বা অ্যাবসার্ড, যেটা হোয়েন ইনভেস্টিগেটেড, যে জিনিসটাকে আবার যদি ভালো মতো ইনভেস্টিগেট করা হয়, মে প্রুভ টু বি ওয়েল ফাউন্ডেড অর ট্রু, যেটাকে ওয়েল ফাউন্ডেড হিসাবে প্রুভ করা যাবে যদি ভালো করে ইনভেস্টিগেট করা হয়। তাহলে মানে কনসাসলি আনকনসাস, এই কথাটা কি, এই কথার কি ভিত্তি আছে না? এরকমটা হয় না মাঝে মাঝে আমরা, বলো? জি স্যার। হ্যাঁ, বা এরকমটা আমরা অনেক সময় ভাবি না যে দেখো, আই বিকেম ক্রুয়েল টু বি কাইন্ড টু ইউ, মানে কি এই কথাটা কি হলো? যে তোমার প্রতি সদয় হওয়ার জন্যই আমি নিষ্ঠুর হয়েছিলাম। তাহলে এই কথাটা কি কন্ট্রাডিক্টরি কিনা বলো তো? জি স্যার। কেমন ভাবে কন্ট্রাডিক্টরি বলো তো? স্যার তার ভালোর জন্য খারাপ হয়েছে, খারাপ করেছে বা শাসন করছে এরকম। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হয় যে ভালোর জন্য আবার খারাপ হওয়া লাগে? হ্যাঁ, এটা একটা উদাহরণ বলো দেখি যে এরকম ভাবে হতে পারে স্যার, বলুন দেখি, যে এরকম ধরে হতে পারে যে ভালো থেকে খারাপ হওয়া, এটা আবার কেমন ধরনের কথা? যে স্যার যেমন আমাদের বাবা মা আমাদেরকে শাসন করে, ওইটা আমাদের খারাপ লাগে, যখন শাসন করে তখন খারাপ লাগে, কিন্তু প্রকৃত অর্থে তার পিছনে ভালো থাকে। হুম হুম হ্যাঁ, বিষয়টা এরকমই যে আসলে আমরা যখন শাসন করছি, যে তোমাদের বকাঝকা করতেছি, তাই না, তোমাদের মাঝে মাঝে গালাগালি করতেছি, একটু মানে খুব কড়া ভাষায় কথা বলতেছি, এইটুকু হয়তো বা আমার তোমাদের কাছে একটু ক্রুয়েল মনে হতে পারে, লোকটা একটু বেশ রকচটা মনে হতে পারে, কিন্তু এটা করতেছি কিসের জন্য বলো? যে তোমরা যা খুশি তাই করো। এটা যদি আমি এরকমভাবে বলতাম তাহলে তো তোমাদের নিয়ে আমার কোনো টেনশন থাকতো না, থাকতো বলো? থাকতো না। তার মানে যে দ্বিমুখী দ্বিচারিত্রিক কথাবার্তা যেটা ভিন্ন বা অপোজিট, সেটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, যেগুলো অনেক সময় আমাদের প্রথম দিকে মনে হতে পারে অ্যাবসার্ড বা কন্ট্রাডিক্টরি, কিন্তু ভাবলে পারে এটা প্যারাডক্স, মানে ভাবলে পারে আমরা এর ওয়েল ফাউন্ডেড মিনিং পেতে পারি। তো এরকম বলা হচ্ছে যে আমরা অনেক সময় যে বলছি না যে যারা মারা যায় তাদেরকে আমরা অকারণেই প্রেজ করি অনেক সময়, এবং যে কোনো কিছুর এক্সিলেন্সে আমরা ওই অ্যান্টিকুইটের দিকে দিই। তো এইগুলো মাঝে মাঝে কমপ্ল্যান্ট মানে কি মানানসই হয়। দেখো এখানে অনেকগুলো শব্দ আছে, আবার দেখো কমপ্ল্যান্ট মানে কি, এই মিনিংটাকে দেখে আসি। দেখো দেখো কমপ্লাই মানে হচ্ছে আ স্টেটমেন্ট দ্যাট সামথিং ইজ আনস্যাটিসফ্যাক্টরি অর আনঅ্যাকসেপ্টেবল। অ্যান ইলনেস অর মেডিকেল কন্ডিশন, এটা তো চলবে না সাহিত্যের ক্ষেত্রে। তাহলে বলছে কি যে ইজ আ কমপ্লায়েন্ট লাইকলি টু বি অলওয়েজ কন্টিনিউড বাই দোজ, এটা হচ্ছে কমপ্লায়েন্ট। কমপ্লায়েন্ট মানে হচ্ছে কি এই প্যারাডক্সের মতোই। তাহলে আমরা মনে করো যে আমরা অনেক সময় বলি না যে মৃত মানুষের খারাপ কথা মনে করতে নাই, এরকম বলি না আমরা অনেক সময়, যে মৃত মানুষের খারাপ কথা, মৃত মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে নাই, এরকম বলি কিনা আমরা? জি স্যার। এবং যা কিছুই হোক আমরা ভট করে বলে বসি আগের দিনই ভালো ছিল, হ্যাঁ আগের দিনই ভালো ছিল, এখন সব খারাপ, এখন সব খারাপ, এরকম বলি কিনা? তো এই কথাগুলো নিশ্চয়ই আমাদের চলছে, কিন্তু দেখো এখনও চলছে, কিন্তু আসলে এটা মানানসই না এরকম, বা এটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। আসলে তা হচ্ছে ইজ আ কমপ্লায়েন্ট লাইকলি টু বি অলওয়েজ কন্টিনিউড বাই দোজ, কিন্তু এটা চলছে, কিন্তু এই কথাটা চলছে কারণ কি? কারণ আমরা অনেক সময় বর্তমান সময়টাকে ওইভাবে গভীরভাবে চিন্তা করি না, এবং সত্য কি সেটাকে আমরা খোঁজারও চেষ্টা করি না, জাস্ট লোকমুখে হেরেসি মানে কি ওই যে চলছে যেটা, ওইরকমভাবে আমরা বলি, ওর ভিতর থেকেই স্বাভাবিকভাবে আমরা কোনো কিছু আশা বা পাওয়ার চেষ্টা করি, মানে গভীরতায় আমরা অনেক সময় যাওয়ার চেষ্টা করি না।
যদি আমরা গভীরতা যাওয়ার চেষ্টা করি কোনো কিছু সম্পর্কে, তাহলে আমরা নিশ্চয়ই সবসময় এই বিষয় দুটাকে মেনে চলতাম না। ঠিক আছে? তো এখন মনে করো মির্জাফরকে নিয়ে আমরা কি সবসময় ভালো কথা বলবো? হিটলারকে নিয়ে, সে তো মারা গেছে, বলো। হিটলার, মির্জাফর, তাই তো, লর্ড ক্লাইভ, এদের নিয়ে কি আমরা প্রশংসা করব কোনো কারণ ছাড়াই? না স্যার। হ্যাঁ, আমরা নিশ্চয়ই করব না। তাহলে কেন করব না? কারণ আমরা তাদের সম্পর্কে জানি, ঠিক আছে তো, যে তারা কী ধরনের খারাপ মানুষ ছিলেন, কী ধরনের ক্ষতি করেছেন। অতএব যদি সত্যকে আমরা সত্যিই প্রকাশ করতে চাই, তাহলে মৃত হোক আর জীবিত হোক, ঠিক আছে তো, যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকে প্রশংসা করতে হবে, যে প্রশংসা পাওয়ার যোগ্য না তাকে প্রশংসা করা যাবে না। আর অ্যান্টিকুইটি ওই সবসময় হোমারই ঠিক লিখলো, সবসময় ইডিপাসই ঠিক হলো, এরকমটা না। বর্তমানেও এরকম ভালো মন্দ সবই থাকতে পারে। মানে এটা বলা হচ্ছে আগে থেকেই যে শেক্সপিয়ার তো মারা গেছেন, তাহলে ওনাকে নিয়ে তো আমরা এখন গর্ত খুঁড়ব, গর্ত খুঁড়ে তার ভিতরের ভালো মন্দ দিকগুলো উভয়টাই তুলে ধরবো। যেমন এলিজি যখন আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, পড়ছিলাম না এলিজি, শেষের দিকে কি বলা হয়েছিল? যে মৃত মানুষেরা কবরের মধ্যে শুয়ে ভয়ে কাঁপতে থাকে, তাই তো, যে তাদের সে বিচারের দিনের জন্য। অতএব তাদের ভালো মন্দ নিয়ে আমাদের আর কথা বলা ঠিক না, ঠিক আছে তো। তাদের কি ভালো আছে কি মন্দ আছে এগুলো নিয়ে অযথা তাদেরকে বিরক্ত করার কিছু নেই। কিন্তু এখন আমরা শেক্সপিয়ারকে একটু বিরক্ত করব, ঠিক আছে তো, তাকে একটু গায়ে হাত বুলিয়ে প্রশংসাও করব, আবার তাকে একটু কি করব, পেদাবো, এরকম আর কি বিষয়টা, যে তার খারাপ ভালো উভয়ই আমরা দেখার চেষ্টা করব। তাই বলছে, অর দোজ হু বিং ফোর্সড বাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপন কনসোলেটরি এক্সপেরিমেন্ট আর উইলিং টু হোপ ফর পোস্টেরিটি ফ্রম পোস্টেরিটি হোয়াট দ্য প্রেজেন্ট এজ রিফিউজ। দেখো একটা খেয়াল করো, আবার কিছু মানুষ আছে বিং ফোর্স বাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারা হতাশ হয়ে কি করে, আপন কনসোলেটরি এক্সপেডিয়েন্ট। কনসোলেটরি কি জিনিস দেখো, কনসোলেটরি, কনসোলেটরি মানে কি? কনসোল করা মানে কি বলো তো? কনসোল মানে কি? মানে কাউকে সান্ত্বনা দাও। তাহলে হচ্ছে কনসোলেটরি মিনস ইন্টেন্ট টু মেক সামওয়ান ফিল বেটার স্পেশালি আফটার এক্সপিরিয়েন্সিং স্যাডনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর গ্রিফ। ওই জন্য বলছে যে কি অনেকেই আছে যারা হতাশ হওয়ার পর নিজেদেরকে একটু কনসোলেটরি এক্সপেরিমেন্ট মানে চেষ্টা দেওয়ার জন্য কি করে মাঝে মাঝে, আর উইলিং টু হোপ ফ্রম পোস্টেরিটি। পোস্টেরিটি বলতে কি বোঝায়? দেখো মিনিংগুলো হচ্ছে এখানে ঝামেলা করতেছে। হ্যাঁ, পোস্টেরিটি মানে কি? উত্তরাধিকার। মানে কি আগে আসে যারা না পরে আসে যারা? তো পরে আসে যারা। হ্যাঁ, পরে আসে। তাই বলছে অল ফিউচার জেনারেশন অফ পিপল। আমরা করি কি, যে যা হোক আমাদের দিন যেমন যায় যাক, আশা করি ভবিষ্যৎ জেনারেশন সব কিছু ভালোই করবে, নাকি? তাহলে মানে বর্তমানকে আমরা সবসময় কি করছি, এড়িয়ে যাচ্ছি। একদল আছে হয় অতীতকে ভালো ভালো বলতেছে, বর্তমানকে খারাপ বলতেছে, আর নয় আরেক দল আছে যারা করছে কি, বর্তমানকে খারাপ বলে ভবিষ্যতে ভালো হবে, ভবিষ্যতের ভালোর অপেক্ষায় আমরা আছি। যেমন তোমাদের শেলি বা কিটস বা যারা আছে, এরা কি করেছে, যে বর্তমানকে আচ্ছা করে গালিগালা করেছে, আর হচ্ছে ফিউচার সম্পর্কে তারা কেমন অপটিমিস্টিক, নাকি আশাবাদী হয়েছে যে ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু একটা হবে, এরকম। তাই বলছে অনেকেই হতাশ হয়ে কনসোলেটরি এক্সপেরিমেন্ট হিসাবে কি করে, আর উইলিং টু হোপ ফ্রম পোস্টেরিটি হোয়াট দ্য প্রেজেন্ট এজ রিফিউজ। মানে বর্তমানে যে যা পাচ্ছে না তারা মনে করতেছে ভবিষ্যতে হয়তো বা পাবো, এই নিয়ে সন্তুষ্ট হচ্ছে। অ্যান্ড ফ্ল্যাটার দেমসেলভস, এবং নিজেদেরকে এই বলে তোষামত করে বা সন্তুষ্ট করে দ্যাট দ্য রিগার্ড হুইজ ইয়েট ডিনাইড বাই এনভে, যে বর্তমানে এখনও প্রকৃতির কারণে হোক, কোনো না কোনো এনভায়ার্সার কারণে হোক, আমরা যেটা এখন পাচ্ছি না, উইল বি অ্যাট লাস্ট বেস্টড বাই টাইম, ভবিষ্যতে অবশ্যই সময় আমাদেরকে দিবে। মানে অপটিমিস্টিক, মানে আমরা প্রেজেন্টকে সবসময় কেমন, প্রেজেন্টে সবসময় কি আমরা পেসিমিস্টিক, প্রেজেন্টে যেন আমরা ভালো কিছু পাই না। এই যে বর্তমান সময় আমরা হতাশ না, অনেক বেশি মানুষ কি, আমরা বেশি মানুষ হতাশ না এখন বর্তমান সময়ে, এই মানুষ ধর্ম মানছে না, এই মানুষ এই করছে না সেই করছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটু ভাবো তো, আগের যুগের দারিদ্রতা বেশি ছিল না এখন বেশি দারিদ্র মানুষ? আগে বেশি ছিল, আগে বেশি ছিল। হ্যাঁ, আগে মানুষ, তারপর হচ্ছে চুরি ডাকাতি বেশি হতো না এখন বেশি হয়? বলো, আগে বেশি হতো, আগে বেশি হতো। আগে বেশি মানুষ ক্ষুধার্ত ছিল, খাবার এত মানে মানুষ বেড়েছে কিন্তু খাবারের তো আর ঘাটতি হয়নি। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা অনৈতিকভাবে দাম বাড়িয়ে খাবার কি করছে, সিন্ডিকেট করতেছে, কিন্তু খাবারের কি ঘাটতি আছে বর্তমানে বলো তো? খাবারের কিন্তু কোনো ঘাটতি নেই, বরং অপচয় হচ্ছে, অনেক ক্ষেত্রে অপচয় করতেছে।
মানুষজন। কিন্তু তারপরেও আমরা করি কি, হ্যাঁ হ্যাঁ বর্তমান সময় খুব ভালো, খুব খারাপ, খুব আগে ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, ধর্ম সব দিক থেকে আগে ভালো ছিল। এখন আগে কতগুলো মানুষ মারা যেত, আগে তো অনেক মানুষ মারা যেত চিকিৎসাহীনভাবে, তাই না? ক্ষুধায় মারা যেত, রোগে শোকে, সিম্পল রোগে মারা যেত, জ্বরে, ডায়রিয়ায়, যক্ষায়, ডেঙ্গুতেই মানুষ খুব মারা যেত। তারপরেও আমরা করি কি, ওই আমরা আছি যারা মনে করি হ্যাঁ যাই হোক হোক, দিন যেমন যাচ্ছে যাক, ভবিষ্যতে নিশ্চয়ই ভালো কিছু হবে, এরকম বলে আমরা অনেক সময় চালিয়ে যাই। তো যাই হোক, তাহলে আমরা হয় অ্যান্টিকুইটিকে গুরুত্ব দিচ্ছি আর নয় পস্টিরিটিকে গুরুত্ব দিচ্ছি, প্রেজেন্টকে আমরা সবসময়ই তুলোধনা করতেছি। হ্যাঁ, এরকম আর কি। তো যাই হোক, বলছে অ্যান্টিকুইটি লাইক এভরি আদার কোয়ালিটি দ্যাট অ্যাট্রাক্টস দ্য নোটিস অফ ম্যানকাইন্ড। তাহলে মানুষের নোটিসকে অ্যাট্রাক্ট করে, মনোযোগ আকর্ষণ করে যে বিষয়টা, সেটা হলো অ্যান্টিকুইটি। তাহলে এটা হচ্ছে অন্যান্য কোয়ালিটির মতো একটা কোয়ালিটি, যার একটা বড় ধরনের ক্ষমতা আছে মানুষের নোটিসকে অ্যাট্রাক্ট করা, মানে মানুষের মনোযোগ আকর্ষণ করা। আর এ কারণে হ্যাজ আনডাউটেডলি ভোটারিস মানে কি, অতএব অ্যান্টিকুইটির কি আছে, হ্যাজ আনডাউটেডলি ভোটারিস মানে বুঝো তো, বলো কি, দেখি কে বলতে পারে। ভোট কি জিনিস, ভোট করা মানে কি, ভোট দেওয়া মানে কি? সিলেকশন। হ্যাঁ, ভোট না, সেটা তো আবার ভোটারি সমর্থনকারী, তাই না? ভোট দেওয়া মানে কি, সমর্থন করা না? ভোট দেওয়া মানে কাউকে সমর্থন করা, তাই না? কারো পক্ষ নেওয়া। তাহলে ভোটারি মানে কি, সমর্থনকারী, ডেভোটি, তাই না? বিশেষ করে যারা অ্যাডিয়ারেন্ট বা অ্যাডভোকেট সামওয়ান, মানে কারো পক্ষ নিচ্ছে, কারোর সাথে জড়িত, ঠিক আছে, কারো ফলোয়ার, এরকম কিছুকে বোঝাবে। তো এখানেও বলতেছে এ কারণে অ্যান্টিকুইটি যেহেতু অনেক সময় মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারে, সেই হিসাবে নিঃসন্দেহে তারও অনেক ভোটারিজ আছে, ঠিক আছে? তো দ্যাট রেফারেন্স ইট নট ফ্রম রিজন বাট ফ্রম প্রেজুডিস। এবং তারা এই ভোটারিসরা অ্যান্টিকুইটিকে কি করছে, রেফারেন্স দিচ্ছে, কোনো যুক্তি, নট ফ্রম রিজন, কোনো যে যুক্তি আছে তা না, বরং বাট ফ্রম প্রেজুডিস। এখন প্রেজুডিস মানেটা কি, দেখো কথায় কথায় ওয়ার্ডের ঝামেলা। হ্যাঁ, প্রেজুডিস মানে কি বলো দেখি? প্রাইড অ্যান্ড প্রেজুডিস পড়বা 4th ইয়ারে, জানা আছে প্রেজুডিস বলতে কি বোঝায়? তোমরা ইদানিং কথা বলছো না, কুসংস্কার নাকি স্যার এরকম? কথা না বললে হবে? কুসংস্কার না, কুসংস্কার বিষয়টা আলাদা জিনিস, টাইপের কিছু। হ্যাঁ, প্রেজুডিস মানে হচ্ছে কারো সম্পর্কে, মানে কি বলবো, মানে কোন রকম মানে যেটা বলবো, কারো সম্পর্কে ভিত্তিহীন মতামত। মানে কাউকে তুমি অহংকারী বলে মনে করো, কিন্তু আসলে সে অহংকারী না, ঠিক আছে? তো যেমন আমি মনে করো একটা গম্ভীর লোক, হ্যাঁ, চুপচাপ থাকি সবসময়, আমি খুব একটা, আমাকে দেখে মনে হয় যে আমি চুপচাপ থাকি আমার কথা শুনে? না স্যার। কেমন মনে হয় আমাকে? এই যে এতদিন ক্লাস করলাম, আমি কি ধরনের লোক বলো? সারাফিল টানা 1.5 ঘন্টা লেকচার দেন, তাহলে চুপচাপ মানুষ কিভাবে বলি? কিন্তু আমার সাথে 1 ঘন্টা থাকলে বুঝতে পারবা যে 5 মিনিটের বেশি আমাকে দিয়ে তুমি কথা বলাতে পারবে না, ঠিক আছে? কারণ আমি কোনো কথা খুঁজে পাই না যে মানুষের সাথে আমি কি কথা বলবো। তা আপনি পার্সোনালি ইন্ট্রোভার্ট টাইপের, আর প্রফেশনালি আপনি ভালো লেকচার দেন। তো যাই হোক, তো এরকম যে হয়তো আমি একটু চুপচাপ, তো অনেকে হয়তো মনে করতে পারে লোকটা খুব মুডি, লোকটা খুব অহংকারী ইত্যাদি মনে করতে পারে এরকম। তো এটা হলো কি একটা প্রিকনসিভড অপিনিয়ন, এবং এটার কোনো দেখো ইজ নট বেসড অন রিজন অর অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স, যাতে আসলে বাস্তবে কোনো এক্সপিরিয়েন্স বা রিজন ছাড়াই কারো সম্পর্কে একটা, মানে বলবো কি, ভুল অপিনিয়ন বা ভিত্তিহীন একটা মতামত পোষণ করাটা। তাই বলছে এখানে যে অনেক সময় আমরা করি কি, যে অ্যান্টিকুইটিকে আমরা গুরুত্ব দিয়ে ফেলি, রেফারেন্স দিয়ে ফেলি, কোনো রকম কোনো কারণ নেই, বরং ওই যে প্রেজুডিস, আমরা যা জানি ভিত্তিহীন মতামতের ভিত্তিতে আমরা মনে করি ওই হোমার যা লিখছে ওটাই ভালো, শেক্সপিয়ার যা লিখছে ওটাই ভালো, ওর মতো আর হয় না। কিন্তু আসলে আমরা এগুলোর কোনো বাস্তব ভিত্তি দিয়ে বিবেচনাই করি না। তা বলছে সাম সিম টু অ্যাডমায়ার, দেখো অনেকে আছে যারা কি করে, ইনডিসক্রিমিনেটলি অ্যাডমায়ার করে হোয়াট এভার হ্যাজ বিন লং প্রিজার্ভ, যেটা অনেকদিন ধরে প্রিজার্ভ করে রাখা হয়েছে, সেটা ভালো হোক আর মন্দ হোক, অনেকদিন ধরে আমরা প্রিজার্ভ করে রাখছি, মানে হ্যাঁ এটাই বেটার, উইদাউট কনসিডারিং দ্যাট টাইম হ্যাজ সাম কোঅপারেট
উইথ চান্স। হ্যাঁ, তাহলে কি টাইম হ্যাজ সামটাইমস কোঅপারেট উইথ চান্স, চান্সে সে ভালো হয়ে গেছে। এরকম না রাজনীতিক ক্ষেত্রে এরকমটা হয় না? রাজনৈতিক ক্ষেত্রে অনেক দেখবা যে অনেক রাজনীতি যখন সরকারি দল আসে তখন আবহাওয়া ভালো হয়ে যায়, তাই তো? বৃষ্টি হয় ভালো, ফসল হয় ভালো, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোমার আবহাওয়া বেশ ভালো হয়। আবার এমন কোনো রাজনৈতিক দল আসে, দেখা যাচ্ছে আসার পরই আরে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেছে, আবহাওয়া এত খারাপ হয় যে ফসল হয় না, গরম তো সেরকম গরম, ঠান্ডা তো সেরকম ঠান্ডা, ঠিক আছে তো? দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে তো? আন্তর্জাতিকভাবে তোমার যুদ্ধ বেঁধে যাচ্ছে, সব কিছু মিলে পুরো পরিস্থিতিটাই তার বিপরীত দিকে চলে যাচ্ছে। তখন আমরা তাকে কি 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 বলি? ব্যর্থ সরকার বলি কিনা? এরকম আছে না? যে তাই 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 বলছে যে কিছু কিছু মানুষ আছে সময়ই তাদেরকে চান্স দেয়। হ্যাঁ, অনেক সময় আছে যে ভাগ্যবানের বোঝা কি জানেন কয় জানো, ঈশ্বর, তাই তো? হ্যাঁ, একটা জিনিস বলতে গেলাম ভুলে গেলাম। একটা কথা আছে না এরকম, ভুলে গেলাম। আচ্ছা যাও, দেখি মনে পড়ে কিনা। বলছে যে দ্যাট টাইম হ্যাজ সামটাইমস কোঅপারেট উইথ চান্স অ্যান্ড অল পারহ্যাপস আর উইলিং টু অনার পাস্ট দ্যান প্রেজেন্ট এক্সিলেন্স। আর এই কারণেই কি করে, বর্তমান সময়টাকে গুরুত্ব না দিয়ে আমরা সবসময় অতীতকে গুরুত্ব, এটা সব কিছুতেই, সব কিছুর ক্ষেত্রে, মানুষের সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে তো? আচার আচরণের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, সামাজিকতা থেকে শুরু সব কিছুতে আমরা সবসময় প্রেজেন্টকে গুরুত্ব দিই না, প্রেজেন্ট এক্সিলেন্সকে গুরুত্ব দিই না, আমরা সবসময় ওই অতীতকে নিয়ে পড়ে থাকি। অ্যান্ড দ্য মাইন্ড কন্টেম্পলেট জিনিয়াস থ্রু দ্য শেডস অফ এজেস। এবং কোনো একটা মন বা কোনো একজন ব্যক্তি কতখানি জিনিয়াস, সেটা আমরা ওই যুগের যে শেড বা ধাপ, এইগুলোকে কে কতটুকু পেরিয়ে আসতে পেরেছে তার উপর ভিত্তি করে আমরা বিবেচনা করি। অ্যাজ দ্য আই সার্ভেজ দ্য সান থ্রু আর্টিফিশিয়াল অপাসিটি। ঠিক যেমন করে আমরা সূর্যকে যখন আর্টিফিশিয়াল কোনো অপাসিটি দিয়ে সূর্যকে দেখার চেষ্টা করি, কেমনভাবে? অনেক সময় দূরবীক্ষণ যন্ত্র আছে না, যা দিয়ে আমরা দূরের গ্রহ নক্ষত্রকে দেখার চেষ্টা করি, ঠিক আছে তো? তো এরকম আর্টিফিশিয়াল কোনো বিষয় দিয়ে যখন আমরা কোনো কিছুকে বিবেচনা করছি, ঠিক ওরকম সময়ের শেডস অফ এজেস, মানে কি বয়সের যে ধাপ বা যুগের যে ধাপ, সেই ধাপ টিকিয়ে এখনও মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে মানেই আমরা তাকে মনে করি কি জিনিয়াস, ঠিক আছে? আমরা মনে করি তারা জিনিয়াস। তো একটা জিনিস ভাবো তো, এই যে আমরা বিশেষ করে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাই না, সফোক্লিস সাহিত্যের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে বা পলিটিক্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি আছেন যারা অনেক আগে অনেক থিওরি দিয়ে গেছেন, তাই না? সেই থিওরি দিয়ে এখনও আমরা চলছি, মনে হয় চলছি কি না বলো তো? সব কিছুর মূলে ওই অ্যারিস্টটল, সব কিছুর ইয়াতে ওই প্লেটো, তাই না? কি সবার উদাহরণ। সে ধর্ম আলোচনা করতে গেলেও তারা কি মতামত দিচ্ছে, বিজ্ঞান আলোচনা করতে গেলেও তারা কি মতামত দিচ্ছে, ও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করতে গিয়েও কী মতামত দিচ্ছে, আমরা সবসময় ওই ওদের কথা ভাবছি, ঠিক আছে? তারপর যে দ্য গ্রেট কন্টেনশন অফ ক্রিটিসিজম ইজ টু ফাইন্ড দ্য ফল্টস অফ মডার্ন। দেখো আমাদের ক্রিটিসিজমের সবচেয়ে বড় কন্টেনশন হলো, বিভেদ হলো কি, যে আমরা মডার্ন এজের সবসময় ফল্ট খুঁজি আর বিউটিস অফ দ্য অ্যানশিয়েন্টস, আর অ্যানশিয়েন্টের সবসময় আমরা বিউটি খুঁজি, ঠিক আছে? আগের জিনিসই ভালো ছিল, আগের যুগই ভালো ছিল, আগের লেখকরাই ভালো ছিল, আগের ধর্মীয় মানুষরাই ভালো ছিল, এরকমভাবে আমরা সবসময় বর্তমান নিয়ে আমরা যেন সবসময় সন্তুষ্ট না, আমরা সবসময় রুষ্ট। বলছে হোয়াইল অ্যান অথর ইজ ইয়েট লিভিং। আর যখন কোনো অথর যদি এখনও জীবিত থাকে, তাহলে তো মোটামুটি আমরা তার মানে কি দুর্নাম করার জন্য লেগে উঠি, তাই না? যেমন এখন আমাদের যুগে কি বর্তমান সময়ে আমাদের রাইটার কারা কারা আছে বাংলা সাহিত্যে, বলতে পারবা? কারোর নাম আমরা জানি? আমরা এরকম কিছু বলো যাদের আমরা মোটামুটি নাম জানি, বর্তমান রাইটার বলা যাবে? না স্যার, বলা যাবে না। বলা যাবে না, কারণ কি? তারা সব খারাপ, তাই না? তারা সব খারাপ। কারণ আমাদের নেক্সট জেনারেশন তাদের এই লিটারেচার পড়বে, আমরা আগের গুলো পড়তেছি, তারা নতুন আমাদের ওইটাই, তারা এসে আবার এখন যারা লিখছে তাদেরটা পড়বে নাকি? হ্যাঁ, মানে মোটামুটি 200 বছর না চলে গেলে এক্সিলেন্স খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা মোটামুটি নাম জানি, যেমন জাফর ইকবাল আছে, তারপরে আর কি আছে জানো? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ তো মারা গেছেন,
উনি তো মারা গেছেন, ওনাকে নিয়ে আর বিবেচনা করার কিছু নাই, ওনাকে আমরা ভালোই বলবো, তাই তো? বর্তমানে বেশ কয়েকজন রাইটার নিয়ে হলো না, এই যে তোমার জুলাই বিপ্লবের সাথে মিল রেখে, আনিসুল হক, হ্যাঁ, জাফর ইকবাল, এনারা তো মোটামুটি রাইটার, তাই না? মোটামুটি বেশ খ্যাতি আছে এদের, কিন্তু এদেরকে আমরা কতটুকু অনার করি বলো তো? চিনি তো না। চেনো না? হাই রে কপাল। জাফর ইকবালকে নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি, ওনাকে যে কত ট্রোল করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে দেখো এদের নিয়ে আমাদের চলছে কি, ওই যে বর্তমানে আমরা সবসময় ফল্ট খুঁজতেছি, আবার 100 বছর জাফর ইকবালকে বলে কপি পেস্ট রাইটার, উনি কপি করে লেখে। সে যেভাবেই হোক, ওই যে বললাম আমরা ফল্ট খুঁজতেছি। তা শেক্সপিয়ার কি কপি করেনি বলো তো? স্যার সবাই তো এনশিয়েন্টদের কপি করছে, ইংলিশ লিটারেচার যারা আছে। কে কপি করেনি বলো? সবাই কপি করতেছে, কিন্তু নিজস্বতা কিছু তো অবশ্যই আছে। প্রথমে মানুষ বললাম না যে 3টা স্টেজ পার করতে হয়। প্রথমে মানুষ ওই যে প্রি রাইটিং মানে কি, অন্যের পড়বা, পড়তে 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 এক্সপিরিয়েন্স নিবা, কিছু কিছু জিনিস ওই কপি পেস্টের মাধ্যমে তোমার ভিতরে নতুন কিছু তৈরি হবে। তারপরে মিডিল এজে এসে তুমি কপিও করবা, নিজস্বতা থাকবে, লাস্ট এজে এসে কিছু নিজস্বতা তৈরি হয়, সেটা সবারই হয়ে আবার স্যার কপি না করলেও তো সমস্যা, যে ট্র্যাজেডি লেখছে সে যদি অ্যারিস্টটলের থিওরি না মানে তাহলে তার ট্র্যাজেডি নাকি ফুলফিল হবে না, কপি না করলেও তো সমস্যা। তাহলে দেখো আমরা কোন আয়না দিয়ে বিবেচনা করছি, কোন মেজারমেন্ট নিচ্ছি? ওই অ্যারিস্টটল ইউনিটি মানেনি, তাই সে খারাপ। ওই যে বলো না অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে, ট্র্যাজিক এলিমেন্ট কমিক এলিমেন্ট মিশিয়েছে, তাই তারা খারাপ। ইউনিটি মানছে না, তাই তারা খারাপ। ওই অ্যারিস্টটল কবি কি বলে গেছে, গ্রিক রাইটাররা কি বলে গেছে, ওই হিসাবে আমাদেরকে এখন চলতে হবে। তা আধুনিকতার কি গুরুত্ব থাকলো? আধুনিকতা আমরা কত কিছু করে ফেললাম, কম্পিউটার থেকে শুরু করে মোবাইল ফোন, এআই থেকে শুরু এত কিছু করতেছি, তারপরে সেই অ্যারিস্টটলরা তারা কিছুই জানতো না, কিছুই বুঝতো না, কিছুই নাই ওদের, অথচ ওদের দ্বারা আমাদেরকে এখন মাপকাঠি হিসেবে মাপতে হবে। তাহলে হলো বলো তো? কারণ কি, আমাদের কাজ হলো ওই যে ক্রিটিসিজমের মেইন ব্যাপারটাই হলো যে বর্তমানের ফল্ট খোঁজা আর অতীতের বিউটি খোঁজা। আর যদি হয় অথর যদি বেঁচে থাকে, তাহলে কি হবে বলো? উই এস্টিমেট হিজ পাওয়ার্স বাই হিজ ওর্স্ট পারফরমেন্স। তার যত ওর্স্ট পারফরমেন্স আছে তাই দিয়ে তাকে আমরা এস্টিমেট করি, এই লোকটা এরকম। অ্যান্ড হোয়েন হি ইজ ডেড, আর যখন সে মারা যাবে অমনি আমরা গুণগান শুরু করে দিব। ওই রেট দেম বাই হিজ বেস্ট, তার বেস্ট দিয়ে আমরা তাকে রেট করব। কারণ জীবিত থাকলে কী সমস্যা ছিল? জন কিটস অধিকাংশ তার রাইটিংগুলো মৃত্যুর পরে প্রকাশ পেয়েছে। তো এরকমভাবে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে যে অ্যান্টিকুইটিকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। কি কথা বুঝতে পেরেছ? এরপর টু ওয়ার্কস হাউএভার অফ হুইচ দ্য এক্সিলেন্স ইজ নট অ্যাবসুলেট অ্যান্ড ডেফিনিট। তবে যে সকল ওয়ার্কের এক্সিলেন্টটা অ্যাবসুলেট না বা ডেফিনিট না, বাট গ্র্যাজুয়াল অ্যান্ড কম্পারেটিভ, যার এক্সিলেন্সটা এখনও চলছে বা কম্পারেটিভলি বেটার, এরকম আর কি আমরা বলি না, কম্পারেটিভ মোটামুটি গুড। টু ওয়ার্কস নট রেইজ আপন প্রিন্সিপালস ডেমনস্ট্রেটিভ অ্যান্ড সায়েন্টিফিক, যার ওয়ার্কগুলোকে এখনও আমরা কোনো প্রিন্সিপালস দিয়ে মাপিনি বা কোনো সায়েন্টিফিক থিওরি দিয়ে এখনও মাপিনি, বাট আপিলিং হোলি টু অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। অথবা আমরা যেগুলোকে জাস্ট কিছুটা আপিলিং মনে করতেছি কিসের কারণে? অবজারভেশন বা এক্সপিরিয়েন্সের কারণে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো সায়েন্টিফিক বা অন্য কোনো প্রিন্সিপালস দিয়ে তাকে আমরা স্টাডি করিনি বা এখনও মেজার করিনি। তাই বলছে নো আদার টেস্ট ক্যান বি অ্যাপ্লাইড দ্যান লেন্থ অফ ডিউরেশন অ্যান্ড কন্টিনিউয়েন্স অফ স্টিম। তখন আমরা কি করি? যেহেতু তাকে মাপার মতো কোনো প্রিন্সিপালস নেই, তাকে মাপার মতো কোনো সায়েন্টিফিক মেজারমেন্ট নেই, তখন আমরা তাকে কী দিয়ে মাপি? কতদিন ধরে তার রাইটিংটা আমাদের কাছে চলছে তাই দিয়ে মাপি। দেখো বলছে কি ক্যান বি অ্যাপ্লাইড, দেখো নো আদার টেস্ট ক্যান বি অ্যাপ্লাইড, আর কোনো টেস্টকে আমরা অ্যাপ্লাই করি না, শুধু একটা টেস্ট অ্যাপ্লাই করি, সেটা কি? লেন্থ অফ ডিউরেশন আর কন্টিনিউয়েন্স অফ স্টিম, মানে কতদিন ধরে তার রাইটিংটা আমাদের গুরুত্বের সহিত চলছে, আমরা কতদিন তার রাইটিংকে গুরুত্ব দিয়ে পড়ছি, এই লেন্থ দিয়ে আমরা তার এক্সিলেন্সটাকে মাপি। ঠিক আছে? তো বলছে কি যে সকল এক্সিলেন্স এখন অ্যাবসলিউট বা ডেফিনিট না, আমরা কোনো প্রিন্সিপালস দিয়ে এখনও মাপিনি, সেটাকে আমরা কী দিয়ে মাপি? ওই ডিউরেশন দিয়ে মাপি। অ্যারিস্টটল এবং প্লেটোর বা হচ্ছে হোমারের সেই ইলিয়াড এখনও গুরুত্বের সহিত চলছে, তার মানে তারা বেটার, তাই তো? বলো। হোমার, ইলিয়াডের মতো ফেমাস রাইটার আর কে আছে বলো সারা বিশ্বে যদি ধরা হয়? আর কেউ আছে এদের মতো ফেমাস? বলো, হোমারের ইলিয়াড, ওডিসি, হ্যাঁ, মহাকাব্য, হ্যাঁ, এরকম ফেমাস আর কেউ নাই। কারণ কি? ওই সেই কবে লেখা শুরু হয়েছে বা কবে লিখেছিল সেইগুলো এখনও আমাদের কাছে
সমপরিমাণ শ্রদ্ধা। এস্টেম মানে কি? শ্রদ্ধা পাচ্ছে এখনও, কন্টিনিউয়াস মানে চলমান, এই ভেবে আমরা ভাবতেছি তারা হচ্ছে এক্সিলেন্ট। হোয়াট ম্যানকাইন্ড হ্যাভ লং পজেসড দে হ্যাভ অফেন এক্সামাইন্ড অ্যান্ড কম্পেয়ার্ড, অ্যান্ড ইফ দে পারসিস্ট টু ভ্যালু দ্য পজেশন ইট ইজ বিকজ ফ্রিকুয়েন্ট কম্পারিজনস হ্যাভ কনফার্মড অপিনিয়ন ইন ইটস ফেভার। আবার বলছে এ যাবৎ পর্যন্ত মানুষের এত দীর্ঘদিন ধরে যে জিনিসগুলো এখনও মানুষ পজেস করে আছে সেগুলো কি করেছে, অনেক সময় মানুষ এক্সামাইন করে, কম্পেয়ার করে, এবং ইফ দে পারসিস্ট টু ভ্যালু দ্য পজেশন, এবং কম্পেয়ার বা এক্সামিনেশনের মাধ্যমে যদি তার পজেশনটাকে গুরুত্ব দেয়, এই গুরুত্বটা কেন দেয় বলো তো? কেন গুরুত্ব দিবে? কারণ ফ্রিকুয়েন্ট কম্প্যারিজনস, কারণ অনেকবার কম্পেয়ার করে দেখা গেছে সেই কম্প্যারিজন হ্যাভ কনফার্মড অপিনিয়ন ইন ইটস ফেভার। কম্প্যারিজন এই অপিনিয়নটাকে কি করেছে? কনফার্ম করেছে যে না এটাই ভালো। কারণ আমরা যখন কোনো কিছু পজেস করি এই জিনিসটা আমাদের কাছে ভালো ততক্ষণ মনে হয় যতক্ষণ পর্যন্ত কম্প্যারিজনের মাধ্যমে মনে হয় যে এটাই বেটার। ঠিক অনেকটা মনে করো কোনো মেয়ে বা কোনো একটা ছেলে কোনো একটা জিনিস কিনেছে, সে ভেবেছিল এটাই যেন কি আমার এলাকার মধ্যে সবচেয়ে ভালো। মেয়েরা মনে করো কোনো একটা শাড়ি কিনেছে বা ড্রেস কিনেছে, ছেলেরা মনে করো কোনো একটা স্মার্টফোন বা গেজেট কিনেছে, সে তো এখন খুব মুডে চলবে নাকি? যতক্ষণ পর্যন্ত কম্পেয়ার করে দেখবে যে তার মতো আর একটাও নেই, ততক্ষণ পর্যন্ত তার কেমন লাগবে? এটা বলো, ততক্ষণ পর্যন্ত তার কেমন লাগবে? তার কাছে তারটাই বেস্ট মনে হবে কি বেটার। কারণ কি কম্পেয়ার করে করে কি হয়েছে, তার অপিনিয়নটা ফেভারে গেছে যে না আমারটাই ভালো বা তারটাই ভালো, এরকম। তো এরকমভাবে আমরা যখন কোনো কিছুকে মাপি, মানে এটা তিনি আগে বলে নিচ্ছেন যে আমরা শেক্সপিয়ারে যখন মাপবো তখন আসলে কি দিয়ে মাপবো? অ্যান্টিকুইটি দিয়ে মাপবো, তাই তো? বা লেন্থ অফ ইউজ অথবা তার এস্টিম দিয়ে মাপবো, না কি দিয়ে মাপবো, নাকি কম্পেয়ার করে মাপবো? তা আমরা যেটা করে থাকি সেটাকে আগে প্রথমে বলে নিচ্ছে, দেখো অ্যাজ অ্যামং দ্য ওয়ার্কস অফ নেচার নো ম্যান ক্যান প্রপারলি কল আ রিভার ডিপ অর আ মাউন্টেন হাই। তাহলে নেচারের যে ব্যাপার আছে, যেমন আমরা বলতে পারি না যে এই নদীটাই সবচেয়ে ডিপ বা ওই পাহাড়টাই সবচেয়ে হাই উইদাউট দ্য নলেজ অফ ম্যানি মাউন্টেন্স অ্যান্ড ম্যানি রিভার্স। মনে করো কোনো ব্যক্তি শুধু একটাই নদী চেনে আর একটাই তার পাহাড় জানা আছে, তাহলে সেটাই তার কাছে মনে হতে পারে এটাই যেন ডিপ বা হাই। তাহলে কি তার কথাকে আমরা মানবো, মেনে নিব? হলো তো। কিন্তু সে জীবনে একটাই নদী দেখছে, একটাই মাউন্টেন দেখছে, পাহাড় দেখছে, আর দেখেনি। তাহলে সে কি করে বুঝবে যে এটাই সবচেয়ে ডিপ রিভার বা এটাই সবচেয়ে হাই মাউন্টেন, যদি তার আর কোনো মাউন্টেন বা রিভার সম্পর্কে নলেজ না থাকে? তাহলে তারটাকে আমরা মেনে নিব? এটাকে আমরা প্রপার বলে মানবো? তার নলেজটা বা তার মানে কি বলবো, তার জাজমেন্টটাকে আমরা মেনে নিব? বলো তো। হ্যাঁ, ঠিক একইভাবে সো ইন দ্য প্রোডাকশন অফ জিনিয়াস, একইভাবে জিনিয়াস যে বিষয়, মানে জিনিয়াসের উপর ভিত্তি করে যে প্রোডাকশনগুলো, নাথিং ক্যান বি স্টাইলড এক্সিলেন্ট, তাহলে নিশ্চয় আমরা কাউকে এক্সিলেন্ট বলতে পারবো না টিল ইট হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ আদার ওয়ার্কস অফ দ্য সেম কাইন্ড। ঠিক একইভাবে যে লেখালেখি হোক, যে কোনো কিছু হোক, কোনো কিছুকে আমরা এক্সিলেন্ট বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ওই একই জাতীয় অন্যান্য রাইটিংয়ের সাথে তাকে তুলনা করছি। তুলনা করার পরে তারপরে তো বলবো যে অন্যদের থেকে এটা ভালো। আমি মিলন ভালো না মন্দ, তুমি ভালো না মন্দ, সেটা কেমন করে বিবেচনা করা হবে? অন্যের সাথে কম্পেয়ার করে বিবেচনা করতে পারবো। তাছাড়া হঠাৎ করে একজন ব্যক্তিকে হঠাৎ করে আমি বলতে পারবো না সেই ভালো, কারণ এই ভালো বেশি দিন থাকবে না। কিছুদিন পর কম্পেয়ার করে দেখো ধর এ যা করছে তেমন যোগ্য না। একজন ছিল বলেই খুব বেশি নাম করেছে, এখন হাজার হাজার মানুষ আছে, তার ভিতর থেকে নাম করা কি ইজি বলো তো? যখন 2-4 জন থাকবে তখন তাদের ভিতর নাম করা সহজ, ঠিক 3 জনের ভিতরে থার্ড হওয়া সহজ নাকি? হ্যাঁ, 3 জনের ভিতরে থার্ড হওয়া সহজ না? হ্যাঁ, তো এরকম একটা গল্প বলি। হ্যাঁ, বাস্তবে আমাদের গ্রামের আমাদেরই পরিচিত একটা ছেলে ছিল, সে পড়াশোনা খুব ভালো পারতো না, বুঝতে পেরেছ? প্রায়ই ফেল করে। তো একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে একটা পুলের উপর বসে আছি। পুল বুঝো তো? বলো, ছোট ছোট ব্রিজ বুঝো না? রাস্তার পাশে আমরা বসে আছি। তো ওনার মানে ওই ওনার ছেলের বাবা, ওই ছেলেটার বাবা খুব খুশি হয়ে আসতেছে। তা আমরা বলছি, আঙ্কেল আপনাকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি? বলছে আমার ছেলে এবার ভালো রেজাল্ট করছে। ঠিক আছে, তো বলছে কেমন ভালো রেজাল্ট?
বলছে আমার ছেলে এবার থার্ড হয়েছে। তা আমরা বলছি কতজন ছিল ক্লাসে, বলছে তো 3 জন, ঠিক আছে। তো তার ছেলে 3 জনের ভিতর থার্ড হয়েছে, মানে যেটাই হোক ছেলে তো পাস করছে নাকি, হ্যাঁ। তো ওইরকম, তাই সে 3 জনের ভিতরে থার্ড হওয়া, তাই বলছে কম্পেয়ার না করে আমরা তো অ্যাক্সিডেন্ট বলতে পারবো না কোনো কিছু। যেখানে অনেক জিনিস থাকবে, অনেক থাকবে, তার ভিতরে অন্যান্য একই ধরনের অন্যান্য কাজের সাথে কম্পেয়ার করেই আমরা একটা কাজকে অ্যাক্সিডেন্ট বলতে পারবো। তাই বলছে দেখো, ডেমনস্ট্রেশন ইমিডিয়েটলি ডিসপ্লেস ইস পাওয়ার অ্যান্ড হ্যাজ নাথিং টু হোপ অর ফেয়ার ফ্রম দ্য ফ্লাক্স অফ ইয়ার্স। অতএব ডেমনস্ট্রেশন ইমিডিয়েটলি ডিসপ্লেস ইস পাওয়ার। ডেমনস্ট্রেশন মানে কি? ডেমনস্ট্রেশন বলতে কি বোঝায় বলো তো? কোনো কিছুর প্রদর্শনী, তাই তো? প্রদর্শনী বা প্রকাশ, তাই না? সেটা যখন আমরা প্রকাশ করি তখনই তার পাওয়ারটা আমরা পেয়ে যাই। অ্যান্ড হ্যাজ নাথিং টু হোপ অর ফেয়ার। অতএব প্রকাশ করার পরে আমাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, আশা করারও কোনো কারণ নেই, আবার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ফ্রম দ্য ফ্লাক্স অফ ইয়ার্স মানে কি, পরবর্তী বছরে কি ঘটবে না ঘটবে এগুলো নিয়ে আমাদের ভাবার দরকার নেই। বাট ওয়ার্কস টেন্টেটিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল must be estimated by their proportion to the general and collective ability of man as it is discovered in the long succession of endeavors. বরং যখন আমরা কোনো টেন্টেটিভ যে কাজগুলো, টেন্টেটিভ মানে কি অনুমানিক, হ্যাঁ, বা এক্সপেরিমেন্টাল যদি কোনো কাজ থেকে থাকে, মাস্ট বি এস্টিমেটেড বাই দেয়ার প্রপোর্শন টু দ্য জেনারেল অ্যান্ড কালেকটিভ অ্যাবিলিটি অফ ম্যান। মানে কোনো একটা কাজ যখন তুমি ওটাকে বিবেচনা করবা যেটা ভালো না মন্দ, তখন তোমাকে বিবেচনা করতে হলে জেনারেল অ্যান্ড কালেকটিভ অ্যাবিলিটি অফ ম্যান, মানে মানুষদের জেনারেল এবং কালেকটিভ অ্যাবিলিটি কেমন সেটার উপর বিবেচনা করে তোমাকে ভাবতে হবে যে সারা বিশ্বের মানুষের এই বিষয় সম্পর্কে জেনারেল অ্যাবিলিটি কেমন, ঠিক আছে তো? যে মনে করো একটা গান বা লেখা, যে এই ব্যক্তি যে গানটা গাচ্ছে, এই গানটা গাইতে গেলে বাকি আরও যে সকল শিল্পী আছে সারা পৃথিবীর, তারা এই গানটা কেমন গাইতে পারত। ঠিক মনে করো আমরা এখন একটা কবিতার প্রতিযোগিতা করছি, যে একটা কবিতা পাঠের প্রতিযোগিতা করব, কতটুকু ভালো একজন পারে। তাহলে এটা করতে হলে আমাদের কি করতে হবে বলো তো? তাহলে মনে করো একটা কলেজের যত বেশি পার্টিসিপেন্ট হবে, আমরা কি একজনের কোয়ালিটি তত বেশি বিবেচনা করতে পারবো কিনা বলো তো? মনে করো একটা প্রতিযোগিতায় 5 জন অংশগ্রহণ করেছে, আর একটা প্রতিযোগিতায় 100 জন মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, তাহলে যে ফার্স্ট হবে কোনটাতে তার এক্সিলেন্সটা আমরা ভালো করে বিবেচনা করতে পারবো? 5 জন যে 100 জনের ভিতরে কম্পিটিশন করছে, তাহলে বলছে জেনারেল বা কালেকটিভ অ্যাবিলিটি না, যে ওই ক্ষেত্রে মানে ওই কবিতাটা পাঠ করতে গিয়ে বা ওই গানটা গাইতে গিয়ে 100 জন কেমন করে গাইলো, তাই তো? কালেকটিভ অ্যাবিলিটিটা কেমন সবার। তাহলে নিশ্চয়ই যদি আমার এলাকায় এরকম 100 জন শিল্পী থাকে, তাহলে 100 জনের শিল্পীর অ্যাবিলিটি হলো এইটুকুই, তার মানে এই অ্যাবিলিটির মধ্যে সেই হচ্ছে সবচেয়ে ভালো করেছে। এরকম যদি কম্পারেটিভ স্টাডি আমরা না করি, এরকম যদি আমরা এক্সপেরিমেন্টে না যাই, তাহলে তো আমরা তার অ্যাবিলিটিকে বা তার ফল্ট বা এক্সিলেন্সকে আমরা তো বুঝতে পারবো না, এটা আসলে ফল্ট নাকি এটাই আসলে তার যোগ্যতা, তাই না? এটা আমরা তো বলতে পারবো না। তাই বলছে যে অ্যাজ ইট ইজ ডিসকভার্ড ইন দ্য লং সাকসেশন অফ এন্ডিভার, মানে সবাই যখন চেষ্টা করে, সবাই যখন একইভাবে প্রচেষ্টা চালিয়ে যায়, চালাতে দেখা যায় যে এরকম 500 জন ট্রাই করার মধ্যে কি হলো, একজনকে আমরা সেরা বলতে পারবো, কারণ এতজন ট্রাই করেছে, তার মানে আর বাকিরা কেউ পারছে না, সবার অ্যাবিলিটি এই পর্যন্তই, কিন্তু সে সবচেয়ে ভালো করেছে। কেমন? মনে করো বিশ্বকাপে অলিম্পিক খেলায় যে হয়, অলিম্পিক খেলা বা বিশ্বকাপ খেলাতে, তাই না? বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে হয়তো দেখা 30-40টা দল অংশগ্রহণ করতেছে, তাহলে 30-40টা দল অংশগ্রহণ করে একটা দল বিশ্বকাপটা পাচ্ছে, তাহলে তাকে আমরা সবচেয়ে সেরা বলবো কিনা বলো তো? তাকে আমরা কি সেরা বলবো না? হ্যাঁ, কারণ সে সারা বিশ্ব থেকে প্রতিযোগিতা করতে 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 40টা দল জিতছিল এবং 40টা দলের ভিতরে খেলা হতে 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 একটা দল চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কি সারা বিশ্বের কালেকটিভ অ্যাবিলিটি আমরা কিন্তু পেয়ে গেছি, এবং এটা পাইতে গেলে কি করতে হয়েছে? ইট ইজ ডিসকভার্ড ইন দ্য লং সাকসেশন অফ এন্ডেভার, মানে কি খেলা করতে করতে এই ম্যাচ সেই ম্যাচ, এই ম্যাচে 3টার মধ্যে একটা হেরে যাচ্ছে, 3টার মধ্যে 2টা হেরে যাচ্ছে, এরকম করে অনেক প্রচেষ্টার পরে গিয়ে আমরা বুঝতে পারছি যে সামগ্রিকভাবে এই হচ্ছে মানুষের অ্যাবিলিটি, আর এর ভিতরে এই মেসি বা রোনাল্ডো বা এই হচ্ছে সেরা খেলোয়াড়। তাহলে সেরা খেলোয়াড় তো একটা খেলায় আমরা করতে পারবো না, তাহলে এরকম লং সাকসেশন অফ এন্ডেভার থাকতে হবে,
সেটার মাধ্যমেই আমরা ডিসকভার করতে পারবো যে আসলে মানুষের কালেকটিভ অ্যাবিলিটিটা কি। আর এই কালেকটিভ অ্যাবিলিটির মাধ্যম দিয়েই আমরা একজনকে আলাদা করে বিচার করতে পারবো যে সেই হলো এক্সিলেন্ট। কি কথা বুঝতে পারছো কিভাবে বলতেছে রাইটার এখানে? অতএব কাউকে হঠাৎ করে ভালো বলা যাবে না বা মন্দ বলা যাবে না, তাই না? এখানে এখানে বলছে কি? তাই বলছে কোনো কিছুতে আশা করারও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ঠিক আছে? তো এটা আমাকে আগে কালেকটিভ স্টাডি করার মাধ্যমেই বিষয়টাকে কি করতে হবে, একটা মেজারমেন্টে যেতে হবে। তো মনে করো আমি এখানে একটা দাগ টানলাম, তাই তো? আচ্ছা আচ্ছা, ওখানে টানি না তো, এখানে আমরা আসছে না। মনে করো এইটা একটা দাগ, এটা ছোট না বড় বলো? ছোট। এটা ছোট। এখন পেজ অনুসারে ধরলে বড় না, পেজ অনুসারে এখন স্যার, এখন উপরটা বড় নিচেরটা ছোট। হ্যাঁ, তাহলে কম্পারেট না করলে তুমি একা কেমন ভাবে বুঝতে এটা ছোট না বড়? বোঝা যাইতো না, চাইলে কম্পারিজন করতে ভালো লাগবে। কম্পেয়ার করতে হবে। কম্পারেটিভ স্টাডি ছাড়া তো তুমি কোনো কিছুকে বেটার বা ওর্স বলতে পারবে না। তাই বলছি দেখো, অফ দ্য ফার্স্ট বিল্ডিং দ্যাট ওয়াজ রেজড, প্রথম যে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, ইট মাইট বি উইথ সার্টেনটি ডিটারমাইন্ড দ্যাট ইট ওয়াজ আ রাউন্ড অর আ স্কোয়ার, এটা হতে পারে রাউন্ড, এটা হতে পারে স্কোয়ার, বাট ওয়েদার ইট ওয়াজ স্পেশাস অর লফটি মাস্ট হ্যাভ বিন রেফার্ড টু টাইম। সে গোল হোক আর চারকোনা হোক, কিন্তু বাড়িটা প্রশস্ত ছিল, স্পেশাস ছিল নাকি খুবই বড় ছিল, সেটা বুঝতে হলে আমাকে তো টাইমের উপর ডিপেন্ড করতে হবে নাকি? বলো, যে আজকে একটা বাড়ি বানালাম, আমি 3 তলা বাড়ি বানালাম, ভাবলাম এটাই মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বাড়ি। এখন এটা সেরা থাকবে কি না থাকবে সেটা কার উপর ডিপেন্ড করবে বলো? এর বড় যদি আরেকটা হয়ে যায়, যে এর আগে যদি কেউ 5 তলা এবার যদি কেউ বানিয়ে ফেলে, তখন তারটা আর কি এরকম থাকবে? থাকবে না তো, তাই না? তাই বলছে এটা কি হবে সময়ের সাথে, যে বলছে এটাকে অবশ্যই মাস্ট হ্যাভ বিন রেফার টু টাইম, সেটা টাইমের উপর ডিপেন্ড করবে যে ওই টাইমে কত জনের বাড়ি ওরকম 3 তলা ছিল। যদি কারো না থাকে তাহলে ওটাই সেরা, কিন্তু তারপরে যদি 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, তারপরে একজন 5 তলা বাড়ি বানিয়েছে, ওই 60 বছর পরে বা 50 বছর পরে তার কি আর বলবো ওটা তারটাই সেরা বাড়ি? বলা যাবে? আর তো বলা যাবে না, তাই না? কারণ তার থেকে আরেকজন সেরা বানিয়ে ফেলেছে। একইভাবে দেখো, দ্য পিথাগোরিয়ান স্কেল অফ নাম্বারস ওয়াজ অ্যাট ওয়ান্স ডিসকভার টু বি পারফেক্ট। একসময় পিথাগোরাস, তাই তো, যে নাম্বার সিস্টেমে যে স্কেল তৈরি করেছিল ওটাকে একসময় পারফেক্ট বলে মানা হতো, ওটাকে মনে করা হতো কি অ্যাট ওয়ান্স ডিসকভার টু বি পারফেক্ট, বাট দ্য পোয়েম অফ হোমার উই ইয়েট নো নট টু ট্রান্সেন্ড দ্য কমন লিমিটস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। কিন্তু হোমার যে কবিতাগুলো লিখছে, এপিকগুলো লিখছে, সেগুলো আমরা কি দিয়ে মাপবো বলো? কারণ আমরা এখন বলছি উই ইয়েট নো নট টু ট্রান্সেন্ড দ্য কমন লিমিটস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। তাহলে পিথাগোরাস একটা স্কেল বানালো, স্কেল দিয়ে নাই কোনো কিছু মাপলো, মাপার একটা পারফেকশন সে তৈরি করলো। কিন্তু হোমারের পয়েমগুলো, তাই তো, যে এক্সিলেন্স, সেটা আমরা কেমন করে মাপবো? তারটা মাপার এখনো পর্যন্ত মানুষের যে কমন লিমিট আছে, ইন্টেলিজেন্সের যে লিমিট আছে, সেই লিমিটটাকে দেখো, উই ইয়েট নট নো টু ট্রান্সেন্ড দ্য কমন লিমিট। এখনো হোমারের পয়েমগুলো মানুষের এই ইন্টেলিজেন্সের যে লিমিট আছে, সেই লিমিটটা ছাড়িয়ে গেছে কিনা তা তো আমরা জানি না, কারণ আমরা এখনো মানুষের ইন্টেলিজেন্সই তো মাপতে পারিনি। মাপতে পেরেছি বলো তো? বলো, যে মানুষ কি করতে পারে এটা কি আমরা মেপে শেষ করতে পারছি এই সময় এসেও? হ্যাঁ, তাহলে এখনো পারিনি। তাহলে হোমারই যে বেস্ট, তাহলে আমরা কেমন করে বলতে পারি? হ্যাঁ, কারণ আমরা তো এখনো মাপকাঠি মেপে শেষ করতে পারিনি যে না, মানুষের ইন্টেলিজেন্স এই পর্যন্তই যেতে পারে, আর হোমার অলরেডি সেই পর্যন্ত চলে গেছে। তাহলে হোমারকে আমি সেরা বলতাম, কিন্তু আমরা তো সেটা এখন জানিই না যে মানুষের ইন্টেলিজেন্সের যে কমন লিমিট সেটা কত দূর, আর সেটা আদৌ হোমার এর কবিতাগুলো পার করে গেছে কিনা। যদি যেতে পারে তাহলে তাকে সেরা বলবো, কিন্তু সে তো এখনো যেতে পারেনি, বা আমরা এখনো লিমিটটাই মাপতে পারিনি যে সে ছাড়িয়ে গেছে কিনা। বাট বাই রিমার্কিং দ্যাট নেশন আফটার নেশন, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি, দেখো, হ্যাজ বিন এবল টু ডু লিটিল মোর দ্যান ট্রান্সপোজ হিজ ইনসিডেন্টস, নিউ নেম হিজ ক্যারেক্টার্স অ্যান্ড প্যারাফ্রেজ হিজ সেন্টিমেন্টস। কিন্তু বছরের পর বছর, জাতির পর জাতি কি হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কিন্তু হ্যাজ বিন এবল টু ডু লিটিল
আমরা খুব কমই করতে পেরেছি দেন ট্রান্সপোজ হিজ ইনসিডেন্টস, নিউ নেম হিজ ক্যারেক্টার্স অ্যান্ড প্যারাফ্রেজ হিজ সেন্টিমেন্টস। মানে তার যে ইনসিডেন্ট বা তার যে নাম বা তার যে ঘটনাগুলোকে, এই ঘটনাগুলোকে ট্রান্সপোজ করা বা প্যারাফ্রেজ করা আমরা খুব কমই করতে পেরেছি। তার মানে কি, তারপর যে আমরা এখনো পৌঁছতে পারিনি, ঠিক তার জন্য আমরা তাকে সেরা বলতেছি। সে যেভাবে সৃষ্টি করেছে, যেভাবে তিনি ঘটনাগুলোর সাথে একটা ঘটনার লিঙ্ক তৈরি করেছেন, যেভাবে তিনি নামগুলো দিয়েছেন, তাই না, যেভাবে তিনি তার সেন্টিমেন্টগুলোকে তার রাইটিংয়ের ভিতরে ইনক্লুড করতে পেরেছেন, এরকমটা এখনো খুব কম মানুষই পেরেছে। এই জন্য আমরা এখনো হোমারকে কি করছি বলতো, হোমারকে এখনো কি করছি সেরা বলতেছি। কিন্তু ভবিষ্যতে কি হতে পারে না যে তাকেও পারিয়ে যেতে পারে, অনেকে পারে কিনা জি স্যার। এখনো তো আমরা জানি। তাই এটা মেজারমেন্ট করতে গিয়ে বললাম যে হিউম্যান ইন্টেলিজেন্স কতদূর পর্যন্ত আছে তা আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত মানুষ তার এই ঘটনাগুলোর এইগুলো করতে পারেনি, খুব লিটিল আমরা করতে পেরেছি। এই কারণেই তার পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি। তার মানে সেই এখনো সেরা, কিন্তু সে সর্বোচ্চ সেরা কিনা সেটা নিশ্চয়ই আমরা এখনো মাপতে পারবো না। তাই বুঝে দেখো, এইভাবে দ্য রেফারেন্স ডিউ টু রাইটিংস দ্যাট হ্যাভ লং সাবসিস্টেড অ্যারাইজেস therefore not from any credulous confidence in the superior wisdom of the past ages or gloomy persuasion of the degeneracy of mankind, but it is the consequence of acknowledged and indubitable positions। তার মানে কি, তার যে রেফারেন্সটা আমরা দিচ্ছি তার রাইটিং এর প্রতি, তাই তো, এটা বলছে হ্যাভ লং সাবসিস্টেড অ্যারাইজেস, যেটা এতদিন ধরে যে রেফারেন্সটা আমরা এখনো দিয়ে যাচ্ছি, সেগুলো নট ফ্রম এনি ক্রেডুলাস কনফিডেন্স ইন দ্য সুপিরিয়র উইজডম অফ দ্য পাস্ট এজেস। এমনটা না যে পাস্ট এজের মানুষেরই উইজডম সব থেকে সুপিরিয়র ছিল এবং সেটা অলরেডি আমরা জেনে গেছি, এই কারণে তাদেরকে আমরা রেফারেন্স দিচ্ছি। ব্যাপারটা এরকম না। আমরা কি এখনো বুঝতে পারছি যে পাস্ট এজের মানুষরাই বেশি সুপিরিয়র ছিল জ্ঞানে? আমরা এটা বলতে পারি বলো? বা এরকম কোনো বিশ্বাসযোগ্য কনফিডেন্স কি আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে আমরা জেনে গেছি যে অতীতের যারা মানুষ ছিল, অতীতের যারা রাইটার ছিল, তারা সবচেয়ে সুপিরিয়র, কারণ তারা সবকিছু জানে, সবকিছু বুঝে? এরকম কি কনফিডেন্স আমাদের ভিতরে কি তৈরি হয়েছে? না। তাহলে তার জন্য আমরা তাদেরকে রেফারেন্স করছি না। অথবা অর গ্লুমি পারসুয়েশন অফ দ্য ডিজেনারেসি অফ ম্যানকাইন্ড, অথবা না এমনটা যে মানুষ দিন দিন ডিজেনারেট হয়ে যাচ্ছে, আগে মানুষ ভালো ছিল আর এখন মানুষ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তাই তো, এই কারণে তারা অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। মানে কি, মনে করো এরকম আমি বললাম না যে এই লাইনটা ছোট না বড়, এখন এই লাইনটার সাপেক্ষে এই লাইনটা কি, এই লাইনটা কি ছোট, তাই না? এই লাইনটার সাপেক্ষে এই লাইনটা কি ছোট। এখন এইটাকে তোমার বড় করতে হলে, এটাকে কি করতে হবে বলো তো? ছোট করতে হবে। হয় একে বড় হতে হবে আর নাই একে ছোট করতে হবে, এই তো। যে এইটাকে বড় করতে হলে হয় একে নিজেকেই বড় হতে হবে আর নাই এটাকে ছোট হতে হবে। তাছাড়া কি এই দুটো উপায় ছাড়া একে বড় করার আর কোনো উপায় আছে? বলতো না স্যার, আর কোনো উপায় নেই। তো সেই দুটো কথা এখানে বলা হচ্ছে যে তাদেরকে সুপিরিয়র করতে হলে আমাদের দুটো জিনিস করতে হবে। হয় আমাদেরকে বুঝে নিতে হবে যে অতীতের মানুষগুলোই সেরা ছিল, আর না হয় বুঝে নিতে হবে যে বর্তমান মানুষগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য অতীতের মানুষগুলোকে আমরা সেরা বলছি। এই দুটো উপায় ছাড়া তো আর কোনো কারণ নেই। কিন্তু এই দুটা কোনো কারণেই আমরা তাদেরকে রেফারেন্স দিচ্ছি না। তাহলে রেফারেন্স দিচ্ছে কিসের জন্য? বাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকনলেজড অ্যান্ড ইনডুইটেবল পজিশনস, মানে আমরা অলরেডি স্বীকার করে নিয়েছি এবং আমরা নিঃসন্দেহে তাদেরকে একটা পজিশন দিয়ে দিয়েছি, দ্যাট হোয়াট হ্যাজ বিন লং নন হ্যাজ বিন মোস্ট কনসিডার্ড। মানে এতদিন ধরে আমরা যা জেনে এসেছি সেটাকে আমরা বেশি পরিমাণে বিবেচনায় গুরুত্ব দিচ্ছি। অ্যান্ড হোয়াট ইজ মোস্ট কনসিডার্ড ইজ বেস্ট আন্ডারস্টুড। আর যেটাকে আমরা বেশি কনসিডার করি সেটাই তো আমরা ভালো করে বুঝি। এ কারণেই তারা যে অলরেডি সুপিরিয়র সেটাও আমরা মানছি না, বা আমরা খারাপ হয়ে গেছি এটাও আমরা মানছি না। আসলে তাদেরকে আমরা রেফারেন্স দিচ্ছি এ কারণে যে অনেক দিন ধরে তাদের কাজগুলোকে আমরা কি করছি, একটা নির্দিষ্ট পর্যায়ের পজিশনের বলে অ্যাকনলেজ করে এসেছি এবং তাদের কাজগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি, আর তাদের কাজগুলোকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি বলেই তাদের কাজগুলোকে আমরা ভালো করে বুঝি, আর বুঝি বলেই তাদেরকে আমরা গ্রহণ করি, আর এই গ্রহণ করি বলেই তাদের প্রতি আমরা অটোমেটিক রেফারেন্স বা শ্রদ্ধা জানাই। ঠিক আছে, তো এইভাবে বোঝানো হলো।
তার মানে কি এখানে একটা কম্পারেটিভ ব্যাপার আসছে, সময়ের সাথে সাথে আমরা তাদেরকে কতটুকু গ্রহণ করছি বা বিবেচনা করছি তার উপর নির্ভর করেই কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এখন গ্রহণটা যে কোনো কারণেই হোক, সেটা তারা সুপিরিয়র বলেই হোক আর আমরা দিন দিন অধঃপথে যাচ্ছি বলেই হোক, কিন্তু আমরা তাদেরকে মোটামুটি স্বীকার করে নিয়েছি এবং তাদের কাজগুলোকে আমরা যে কোনো কাজ ভাবতে গেলেই তাদেরকে বিবেচনা করি, আর বিবেচনা করি বলেই তাদেরকে আমরা অটোমেটিক গ্রহণ করে নিয়েছি। এখন তাদের ভিতরে কতটুকু এক্সিলেন্স আছে সেটা, বা তারাই সবচেয়ে সুপার, তাই তো, বা সুপিরিয়র, সেটা আমরা এখনো মাপতে পারিনি বা আমরা ভবিষ্যতে মাপতে পারবো কিনা তাও জানি না। মূল কথা হলো যে সময়ের সাথে সাথে টিকে আছে মানেই আমরা তাদেরকে এক্সিলেন্ট বলে ধরে নিচ্ছি। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। দেখো এখন মেজারমেন্টটা শেক্সপিয়ারকে কিভাবে আমরা মাপবো, দেখো এইখান থেকে মেনলি শেক্সপিয়ারের কথা আসবে, ঠিক আছে? তার আগ পর্যন্ত আমাকে আমার মাপকাঠিটাই বিবেচনা করতে হচ্ছে যে আমরা কিভাবে তাকে মাপব। তারপরে দেখো দ্য পয়েট অফ হুজ ওয়ার্কস আই হ্যাভ আন্ডারটেকেন, অতএব যে পয়েটের কথা আজকে এই কাজের মাধ্যমে আমি বলতে যাচ্ছি, দ্য রিভিশন মে নাও বিগিন টু অ্যাজিউম দ্য ডিগনিটি অফ অ্যান অ্যানশিয়েন্ট অ্যান্ড ক্লেম দ্য প্রিভিলেজ অফ ইস্টাবলিশ ফেম অ্যান্ড প্রেসক্রিপটিভ ভেনারেশন। অতএব তাকেও আমি যখন বিবেচনা করতে যাচ্ছি অটোমেটিক সেই অ্যানশিয়েন্ট ডিগনিটি এবং বর্তমান সময়ে তার যে একটা কনসিডার ফেম বা আছে বা প্রেসক্রিপটিভ ভেনারেশন আছে, মানে সবাই যেহেতু তাকে শ্রদ্ধা করে, সেই বিষয়টাকে আমিও এখানে গ্রহণ করে নিচ্ছি। হি হ্যাজ লং আউটলিভড হিজ কান্ট্রি, সে তার অন্যান্য রাইটারদের থেকে তার দেশেও যেমন আউটলিভ করেছে, দ্য টার্ম কমনলি ফিক্সড অ্যাজ দ্য টেস্ট অফ লিটারি মেরিট, তাই তো? এই মানে সময়টাকেই আমরা কিন্তু লিটারি মেরিটের একটা ফিক্সড, ঠিক আছে তো, মেজারমেন্ট বলে মনে করি। সময়ের সাথে টিকে যাওয়া মানে আমরা মনে করি সে এক্সিলেন্ট। সো হোয়াট এভার অ্যাডভান্টেজ হি মাইট ওয়ান্স ডিরাইভ ফ্রম পার্সোনাল অ্যালিউশনস, লোকাল কাস্টম আর কন্টেম্পোরারি অপিনিয়ন্স, অতএব তার খ্যাতির সময় তার পার্সোনাল কোনো কারণে হোক, লোকাল কাস্টমের কারণে হোক, অথবা টেম্পোরারি ওই সময়ের অপিনিয়নের জন্যই হোক, তিনি যে ধরনের অ্যাডভান্টেজই পেয়ে থাকুক না কেন, হ্যাভ ফর ম্যানি ইয়ার্স বিন লস্ট, সেগুলো তো শেষ হয়ে গেছে। কারণ তিনি যখন বেঁচে ছিলেন তখনকার সময়ে মানুষজন তাকে কি বলতো, সেই সময়ের প্রথা কী ছিল তাকে আমরা জানি, বলো। যখন হোমার বেঁচে ছিল সেই সময়ের মানুষরা তাকে কীভাবে গ্রহণ করতো, সেই সময়ের মানুষদের আচার আচরণ কেমন ছিল, তারা মানুষরা কিভাবে খাইতো, কিভাবে বিবেচনা করতো, কি ধর্ম পালন করতো, আমরা কিছু জানি, বলো? কোনো কিছু জানি আমরা? না স্যার। তাহলে না স্যার, সেইগুলো আমরা কিন্তু জানি না, অতএব এগুলো তো শেষ হয়ে গেছে। কিন্তু দেখো এভরি টপিক অফ মেরিমেন্ট অর মোটিভ অফ সরো হুইচ দ্য মুডস অফ আর্টিফিশিয়াল লাইফ অ্যাফোর্ড হিম নাও অনলি অবসকিউর দ্য সিনস হুইচ দে ওয়ান্স ইলিমিনেটেড। অতএব সেই সময়ের মানুষদের কাছে কেন তার রাইটিংগুলো ভালো লাগতো, কী ধরনের মুড তার ছিল, কী ধরনের সরফুল মোটিভগুলো সে তুলে ধরতো, কী ধরনের মেরিমেন্ট টপিকগুলো সে ওই সময়ের মানুষগুলো গ্রহণ করতো, সে সকল সিন তো শেষ হয়ে গেছে কবেই, কারণ সেই সময় আমরা জীবিত ছিলাম না এবং সেই সময়ের মানুষের অবস্থানও তার কোনো রাইটিংয়ে নেই, অতএব আমরা সেগুলো জানি না। দ্য ইফেক্টস অফ ফেভার অ্যান্ড কম্পিটিশন আর অ্যাট অ্যান এন্ড, এবং তাকে কেউ কোনো ফেভার করেছিল কিনা, তাই তো, কোনো প্রতিযোগিতায় সে অটোমেটিক টিকে গেছিল কিনা, অন্যের রাইটিংগুলো চাপা পড়ে গেছিল কিনা, সেগুলোও আমরা জানি না। দ্য ট্রেডিশন অফ হিজ ফ্রেন্ডশিপ অ্যান্ড হিজ এনিমিটিস হ্যাজ পেরিস্ট, এবং কেউ তার পক্ষে ছিল কিনা, তার বন্ধুরা কী ছিল, তার শত্রুরা কারা ছিল, সেগুলোও শেষ হয়ে গেছে। হিজ ওয়ার্ক সাপোর্ট নো অপিনিয়ন উইথ আর্গুমেন্টস নর সাপ্লাই অ্যানি ফ্যাকশন উইথ ইনভেকটিভস, দে ক্যান নাইদার ইন্ডালস ভ্যানিটি নর গ্র্যাটিফাই ম্যালিগনিটি, বাট আর রেড উইদাউট এনি আদার রিজন দ্যান দ্য ডিজায়ার অফ প্লেজার। দেখো তার মানে তৎকালীন সময়ে সে যদি কোনো রকম ফেভার পেয়ে থাকতো, তাই তো, কেউ যদি তাকে সাপোর্ট করতোই, এগুলো আমরা কিছুই এখন জানি না। কিন্তু এখন আমরা পড়ি, দেখো প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, বাট আমরা তার ওয়ার্কগুলো পড়ি কিসের কারণে, আর রেড উইদাউট এনি আদার রিজন দ্যান দ্য ডিজায়ার অফ প্লেজার। অতএব তার লেখাগুলো পড়তে গিয়ে আমরা অতীতের আর কোনো কিছুই বিবেচনায় নিয়ে আসি না, আমরা একটা জিনিস বিবেচনায় নিয়ে আসি, সেটা হলো কি, পড়ে আমরা কোনো মজা পাচ্ছি কিনা। অ্যান্ড আর দেয়ার ফর প্রেজড অনলি অ্যাজ প্লেজার ইজ অবটেন্ড, আর যদি সেটা পড়ে আমরা মজা পাই তাহলেই তার আমরা প্রশংসা করি। অ্যান্ড ইয়েট দাস অ্যাসিস্টেড বাই ইন্টারেস্ট অর প্যাশন, আর এভাবে unassisted by interest or passion they have passed through variations of taste and change of manners, আর এভাবেই নির্দিষ্ট কোনো ইন্টারেস্ট বা প্যাশনের দ্বারা অ্যাসিস্টেড হয়ে না, বরং তারা যুগের সাথে সাথে বিভিন্ন টেস্ট, বিভিন্ন ম্যানারের পরিবর্তন
এইগুলো তারা অলরেডি পাস করে এসেছে এবং প্রত্যেক সময়ের মানুষ তাদেরকে গ্রহণ করেছে, তাই না? দেখো সে শেক্সপিয়ার লিখেছে এলিজাবেথ নিজে, তারপরে তার রাইটিং কি পিরিটান এজ পাস করে এসেছে, রেস্টোরেশন এজ পাস করে এসেছে, নিও ক্লাসিক্যাল এজ পাস করে এসেছে, রোমান্টিক এজ পাস করে এসেছে, ভিক্টোরিয়ান এজ পাস করে এসেছে, এখন মডার্ন এজেও এসে আমরা তারটা পড়ছি। তার মানে কি রুচিবোধ চেঞ্জ হয়ে গেছে না? বিভিন্ন এজে কি মানুষের রুচিবোধ চেঞ্জ হয়েছে না? বলো, এক এক সময়ের মানুষের রুচিবোধ কি এক এক রকম ছিল না? হিস্ট্রি তো পড়েছিল, তাই না? তাহলে সেই রুচিবোধের মধ্যেও যদি কোনো রাইটিং টিকে থাকে এবং এই ধরনের পরিবর্তনশীল রুচিবোধের মধ্যেও যে ভ্যারিয়েশন অফ টেস্ট বা চেঞ্জ অফ ম্যানারের মধ্যেও যদি কোনো রাইটিং মানুষের কাছে আকর্ষণীয় মনে হয় বা তাকে যদি প্লেজার দান করে, তাহলেই তো অ্যাজ দে ডেভেলপ, দেখো ডিভলভড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, এবং তারা কি হয়েছে এক জেনারেশন থেকে আনার জেনারেশন পর্যন্ত বয়ে চলেছে, অ্যান্ড হ্যাভ রিসিভড নিউ অনার্স অ্যাট এভরি ট্রান্সমিশন, এবং প্রত্যেকটা এজের ট্রান্সমিশনে তারা নতুন নতুন অনার গ্রহণ করে গেছে। এ কারণেই যেমন আমরা জানি না যে আলো যে কয়টা আছে, তাই না? আমরা আলো জানি কয়টা বলো তো? বেসিক আলোর কয়টা, রং কয়টা? 7টা। বেসিক হচ্ছে 3টা। স্যার 3টা সম্ভবত। তার ভিতরে সবচেয়ে বেশি দূর পর্যন্ত কোন আলো বেশি দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে? স্যার রেড। কারণটা কি? কারণ সে সকল বাধা কি করতে পারে, সামনে যত বাধা থাকবে, তাই তো, সেটা জলীয় বাষ্প হোক বা যে কোনো ধরনের বাধাকে সে দ্রুত অতিক্রম করতে পারে, এই জন্য রেড লাইট অনেক দূর পর্যন্ত চলতে পারে। ঠিক ওরকম যদি কোনো লেখা দেখা যাচ্ছে লেখা হয়েছে সে এলিজাবেথান এজে, কারণ এলিজাবেথান এজের মানুষের রুচিবোধ একরকম ছিল, অথচ তারপর জ্যাকোবিয়ান এজ গেল, ক্যারোলাইন গেল, পিরিটান এজ গেল, রেস্টোরেশন গেল, তারপর হচ্ছে তোমার নিও ক্লাসিক্যাল এজ গেল, তাই না? তারপরে রোমান্টিক এজ গেল, তারপরে ভিক্টোরিয়ান এজ গেল, এই যে মডার্ন এজ পর্যন্ত সেগুলো সেই লেখাগুলো এখনও একই রকমভাবে মানুষকে কি করছে, প্লেজার দিয়ে যাচ্ছে। তার মানে তার রাইটিংটা কি ইউনিভার্সাল হবে কিনা অটোমেটিক, যেটা সব সময়ের, সব যুগের, সব শ্রেণীর, সব ধর্মের মানুষ এগুলো পড়ে। শেক্সপিয়ার কোন ধর্মের মানুষ পড়ে না বলো? যদিও তিনি একজন খ্রিস্টান রাইটার ছিলেন। রবীন্দ্রনাথ তিনি হিন্দু রাইটার ছিলেন। নজরুল তিনি মুসলিম রাইটার ছিলেন, কিন্তু তাই বলে কি ধর্মভিত্তিক আমরা স্টাডি করি ওদের বই? বলো, আমরা কি ধর্ম দিয়ে বিবেচনা করে তারপরে পড়ি? অতএব ধর্ম, বর্ণ, তাই তো, বিশ্বাস, রুচি সব নির্বিচারে আমরা তাদেরকে কিন্তু গ্রহণ করি। কিসের কারণে? কারণ ওই যে বললাম সাহিত্যের উদ্দেশ্য কয়টা ছিল জানো? অ্যানাপোলিস ফর পোয়েট্রি মতে সাহিত্যের উদ্দেশ্য কয়টা ছিল? কি কি স্যার? একটা প্লেজার দেওয়া, আর একটা প্লেজার দেওয়া, আর হচ্ছে আরেকটা টিচিং, টু টিচ এন্ড টু ডিলাইট, এই দুটো শব্দ মনে রাখবে, অথবা ডিলাইটফুল টিচিং, এই তো, তাই তো, ডিলাইটফুল টিচিং দেওয়া মানে একই সাথে ডিলাইট দেওয়া, একই সাথে টিচিং দেওয়া। তার মানে এখানে কি প্লেজার পাওয়া কি ডিলাইটের সাথে পড়ছে না? দেখো তো, দেখো যে আর রেড আমরা পড়ি উইদাউট এনি আদার রিজন দ্যান দ্য ডিজায়ার অফ প্লেজার, মানে ডিজায়ার অফ প্লেজার ছাড়া অন্য কোনো কারণে পড়ি না আমরা, বরং ডিজায়ার অফ প্লেজারের জন্যই আমরা পড়ি। তাহলে প্লেজারটা হচ্ছে প্রথমত টু ডিলাইট, এবং তারপরে হচ্ছে টু টিচ, টিচটা হচ্ছে পরবর্তীতে। অর্থাৎ তুমি যদি প্লেজারই না পাও তাহলে অটোমেটিক তুমি এটা পড়তে চাইবা না। তাহলে এইভাবে কি করছি আমরা, যে মানে সময়ের সাথে সাথে টিকে যায় যে লেখাটা, এটাকে আমরা এক্সিলেন্ট মেইনলি বলে থাকি, ঠিক আছে? বাট বিকজ হিউম্যান জাজমেন্ট দো ইট বি গ্র্যাজুয়ালি গেইনিং আপন সার্টেনটি নেভার বিকামস ইনফলিবল অ্যান্ড অ্যাপ্রোভেশন। দেখো এখানে বলছে বাট বিকজ হিউম্যান জাজমেন্ট, মানুষের যে বিচারবোধ, হ্যাঁ, দো ইট বি গ্র্যাজুয়ালি গেইনিং আপন সার্টেনটি, যদিও বিচারবোধটা আস্তে 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 ধীরে ধীরে কি করছে, একটা বিচারবোধের একটা নিশ্চয়তা সে অর্জন করছে, তারপরেও নেভার বিকামস ইনফলিবল। ইনফলিবল মানে বুঝো তো, এই শব্দগুলো একটা ব্যাপার কাজ করছে। দেখো ইনফলিবল মানে হচ্ছে যেগুলো আমরা সহজে কি করতে পারি না। দেখো এই যে ইনকেপেবল অফ মিস্টেক অর বিং রং, মানে যেগুলো কখনোই ভুল হতে পারে না, যেগুলো কখনো মানে ভুল হতে পারে না, মানে মিস্টেক বা রং হতে পারে না, মানে যেটাকে আমরা ফল্টলেস বলতেছি বা হচ্ছে এই যে ইমপেকেবল বলতেছি, ঠিক আছে? তাই বলছে দেখো নেভার বিকামস ইনফলিবল, মানে যতই আমরা নির্দিষ্ট একটা হিউম্যান জাজমেন্ট, যতই একটা নির্দিষ্ট নিশ্চয়তা সে অর্জন করুক না কেন, কিন্তু তারা যে কখনোই ভুল হবে না এমন তো না। নিশ্চয়ই তাদের ভিতরে
অবশ্যই ভুল ভ্রান্তি থাকতেই পারে, এবং সাথে সাথে কি থাকতে পারে দেখো, একটা হচ্ছে অ্যাপ্রোভেশন। অ্যাপ্রোভেশন কি দেখো, অ্যাপ্রুভাল অথবা প্রেজ। তো অ্যাপ্রোভেশন মানে কি, অ্যাপ্রুভাল অথবা প্রেজ। হ্যাঁ, যে তাই বলছে নেভার বিকামস ইনফলিবল অ্যান্ড অ্যাপ্রোভেশন দো লং কন্টিনিউড মে ইয়েট অনলি বি দ্য অ্যাপ্রোভেশন অফ প্রেজুডিস অ্যান্ড ফ্যাশন। অতএব তাই বলতেছে যে আমরা যে অ্যাপ্রুভাল দিই বা আমরা যে অনার দিই, যেটা অনেকদিন ধরে চলে আসতেছে, সেটা অনেক সময় কেমন হতে পারে, প্রেজুডিস বা ফ্যাশনের কারণেও হতে পারে। হ্যাঁ, এই যে বললাম না যে শেক্সপিয়ারের রাইটিংটা অনেক দিন ধরে সময়ের সাথে সাথে কিন্তু এখনও মানুষ গ্রহণ করছে। এখন এই গ্রহণটা যে পারফেক্টলি হচ্ছে তা না, মানুষের হিউম্যান জাজমেন্টও মিস্টেক হতেও পারে। আবার আমরা যে প্রশংসা করছি কোনো রাইটিংয়ের, সেটা তো কোনো প্রেজুডিশিয়াল ফ্যাশনের জন্য তো হতে পারে। অতএব তার এক্সিলেন্সটা আমরা এই যে এতদিন ধরে টিকে আছে বলেই যে এক্সিলেন্সটা গ্রহণ করে নিব, এমনটা তো নাও হতে পারে। সুতরাং ইট ইজ প্রপার টু এনকোয়ার। অতএব এখন আমরা হঠাৎ করে গ্রহণ না করে নিয়ে আমাদের এখন ইনকোয়ার করতে হবে। অতএব ইট ইজ প্রপার টু ইনকোয়ার বাই হোয়াট পিকুলারিটিস অফ এক্সিলেন্স, হ্যাঁ, কোন ধরনের অদ্ভুত এক্সিলেন্সের জন্য শেক্সপিয়ার হ্যাজ গেইনড অ্যান্ড কেপ্ট দ্য ফেভার অফ হিজ কান্ট্রিম্যান। অতএব আমি ওই লোকজন গ্রহণ করেছে মানে আমিও গ্রহণ করতে চাইবো না। একজন কাউকে ভালো, মানে কি গ্রামের যদি সবাই যদি ওকে ভালো বলে, তাও আমি তাকে ভালো বলবো না, বিচার বিবেচনা না করে আমি ভালো বলতে পারবো না। কারণ গ্রামের সবাই যদি ভালো বলে, এটা অন্য কোনো কারণেও ভালো বলতে পারে, যে হয়তোবা তারা কি সঠিক দিকটা দেখতেই পায়নি। ঠিক আছে তো, কারণ হিউম্যান জাজমেন্ট সবসময় যে একদম মানে কি বলবে পারফেক্ট হবে তা না, এখানে তো রংফুল হতেও পারে, এখানে তো মিস্টেকেন হতেও পারে। আবার যে ধরনের প্রশংসা আমি মানুষটার জন্য মানুষজন করছে, তাহলে সেই প্রশংসা হয়তো কোনো প্রেজুডিশিয়াল কোনো আইডিয়ার জন্যও হতে পারে। অতএব আমি শেক্সপিয়ারকে বিবেচনা করব সে ভালো না মন্দ, সেটা এখন গর্ত খুঁড়ে, দেখো তার শরীরটা বার করে সেটাকে পোস্টমর্টেম না করে আমি বলতে পারবো না যে সে ভালো কিনা। তাই আমি এখন পোস্টমর্টেম করব তার লেখার। কি কথা বুঝতে পেরেছ? মানে তিনি আগে যুক্তি দিয়ে বুঝে নিলেন যে আমি শেক্সপিয়ারকে সবাই গ্রহণ করলেও অন্তত আমি গ্রহণ করতে পারলাম না। কেমনভাবে? এক্সিলেন্ট বলে, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে কি করছি, নিজে বিবেচনা না করছি আমার বিচার বুদ্ধি দিয়ে। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। সুতরাং বলছে দেখো, নাথিং ক্যান প্লিজ ম্যানি, বলছে কোনো কিছুই সবাইকে নিশ্চয় সন্তুষ্ট করতে পারে না, অ্যান্ড প্লিজ লং, এবং দীর্ঘদিন না। একটা কথা আছে না যে সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না। কিছু মানুষ আছে যাদেরকে আজীবন বোকা বানানো যায়, কিছু মানুষ আছে যাদেরকে কিছুদিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময় বোকা বানানো যায় না। এরকম একটা কথা আছে না? তাই বলছে যে এমন কিছু নাই যে সব মানুষকে সব সময়ের জন্য প্লিজ করে রাখতে পারে, বাট জাস্ট রিপ্রেজেন্টেশন অফ জেনারেল নেচার। কিন্তু যেটা মানুষকে সবসময় প্লেজার দিতে পারে সেটা হলো রিপ্রেজেন্টেশন অফ জেনারেল নেচার, যে নেচারটা সবার কাছে প্রয়োগযোগ্য। এটাকে যদি আমরা রিপ্রেজেন্টেশন করি তাহলে সেটা মানুষকে সন্তুষ্ট করতে পারে। বলছে পার্টিকুলার ম্যানার্স ক্যান বি নোন টু ফিউ, যে শেক্সপিয়ার যে ম্যানার লিখছে ওটা হয়তো কিছু মানুষের কাছে জানা, দেয়ারফর ফিউ অনলি ক্যান জাজ হাউ নিয়ারলি দে আর কপিড। অতএব কিছু মানুষ জানবে, যেমন মনে করো আমি কত ভালো পড়াই, আমি কত ভালো পড়াই বা আমি কত ভালো টিচার, সেটা তুমি কেমন করে বুঝবা বলো? তোমরা শুধু আরেকজন টিচারের সাথে কম্পেয়ার করব, আরো কাছে কারো কাছে পড়ো বা আরো কোনো টিচারের সাথে যদি তোমরা সঙ্গবদ্ধ থাকো, তাহলে তোমরা বিবেচনা করতে পারবা যে আসলেই আমি ভালো না মন্দ। ঠিক আছে তো? তাই বলছে যে আমি যখন পড়াচ্ছি তোমরা কিছুজন আছো, অতএব কিছুজন আমাকে বিবেচনা করতেছে, অতএব কিছুজনের মতামত দিয়ে নিশ্চয়ই আমাকে ভালো বলা যায় না। তাই বলছে পার্টিকুলার ম্যানার্স ক্যান বি নন টু ফিউ অ্যান্ড দেয়ারফর ফিউ অনলি ক্যান জাজ। অতএব এই ফিউ মাত্র জাজ করতে পারবে যে আমি কিভাবে কি করতে পারি। দ্য ইরিগুলার কম্বিনেশন অফ ফেন্সিফুল ইনভেনশন মে ডিলাইট। অতএব এই হিসাবে হয়তো ইরিগুলার কম্বিনেশন, ফেন্সিফুল ইনভেনশন মানে কিছু কিছু মানুষজন নতুন নতুন কিছু করতেছে, মাঝে মাঝে করতেছে, হঠাৎ হঠাৎ করে করতেছে। এখন এই মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে কিছু করতেছে, এটা হয়তো কিছুদিন আমাদের ডিলাইট দিতে পারে, যে মে ডিলাইট আ হোয়াইল বাই দ্যাট নভেলটি অফ হুইচ দ্য কমন সেইটিটি অফ লাইফ সেন্ডস আস অল ইন কোয়েস্ট। মানে ওই হঠাৎ করে একটা কিছু পাইলাম, ওটাতে আমরা কিছুদিনের জন্য সন্তুষ্ট হতে পারি। কিন্তু ওই বাদাম বাদাম গান ছিল না একটা, তারপর সাদা কালো গান ছিল না একটা, বলো? জি স্যার। এইগুলো ওই হঠাৎ করে আসলো,
হঠাৎ করে আমাদেরকে আনন্দ দিয়ে চলে গেল। যখন মানুষ খুব গ্রহণ করলো তখন বললাম এটাই মনে এক্সিলেন্ট গান, নাকি এটাই মনে এক্সিলেন্ট গান, কিন্তু সেটা কি আছে আর টিকে? বলো। তাই বলছে না স্যার, আরেকটা ভাষা সাডেন ওয়ান্ডার আর সুন এক্সস্টেড। কিন্তু ওই যে হঠাৎ করে যখন তুমি কোনো প্লেজার পাবা, একটা দেখো প্লেজার অফ সাডেন ওয়ান্ডার, তুমি হঠাৎ করে চমকে যে আনন্দটা পেলা এটা খুব তাড়াতাড়ি কিন্তু এক্সস্টেড হয়ে যাবে। অ্যান্ড দ্য মাইন্ড ক্যান অনলি রিপোজ অন দ্য স্ট্যাবিলিটি অফ ট্রুথ। আবার পুনরায় মন কিন্তু আবার ওই ট্রুথের কাছে ফিরে যাবে যে এটা আসলে সত্য ছিল না। তাহলে রবীন্দ্রনাথের যে গানগুলো, সে গানগুলো কখনো কি হারাবে বলো, রবীন্দ্রনাথের গানগুলো? না স্যার, কিন্তু এর ভিতরে এভারগ্রিন। সাডেন প্লেজার পেয়ে যে আমরা গানগুলো পেয়েছিলাম সেগুলো হঠাৎ করে সব কোথায় যেন হারিয়ে গেছে। কারণ কি, ওইটা হঠাৎ করে আনন্দ পাইলাম, হঠাৎ করে আনন্দটা শেষ হয়ে গেল, এক্সস্টেড হয়ে গেল, আবার আমার মনটা আবার সে আগের জায়গায় ফিরে গেল। আবার হঠাৎ করে একটা কিছু আসলো, আমি আনন্দ উৎফুল্ল হয়ে গেলাম, ভাইরাল হয়ে গেল, আমি খুব খুশি হয়ে গেলাম, একদম শেয়ার টেয়ার দিয়ে যাচ্ছে তাই করে ফেললাম, কদিন পর আর ভালো লাগলো না, আবার ঘুরে ওইখানে চলে গেলাম। আসিফের গান শুনছো এর আগে? ও প্রিয়া ও প্রিয়া গান শুনছো? জি স্যার। সে গান কি এখন গাইলে, এখন যদি কেউ বক্স বাজিয়ে জোরে জোরে এই গান শোনে, মানুষ তাকে কি 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 বলবে বলো তো? বলবো আগে গ্রামের চাচাতো ভাই। হ্যাঁ, কিন্তু যদি কেউ রবীন্দ্রনাথের গান শুনে এখন কেউ, তাকে কেউ খারাপ বলবে না? বলবে রুচিবোধ আছে, ক্লাসিক বলবে। হ্যাঁ ক্লাসিক বলবে। তো এইরকম ব্যাপারটা। তাই হঠাৎ করে কিছু একটা হচ্ছে, হঠাৎ করে প্লেজার পাচ্ছি, হঠাৎ করে খুশি হয়ে গিয়ে আমি গ্রহণ করছি, মানেই সে সেরা হবে না। তাহলে সেরা হতে হলে অবশ্যই কি করতে হবে, আমাকে সময়ের সাথে টিকে থাকতে হবে। কিন্তু সময়ের সাথে টিকে থাকলেও আমি গ্রহণ করতে পারবো না, আমাকে বিবেচনা করতে হবে যে আসলে কি কি তার ফল্ট আছে, কি কি তার এক্সিলেন্স আছে। এবার ফল্ট এক্সিলেন্টের মধ্যে কোনটা বেশি সেটা খুঁজে বার করে তারপরে বলতে পারবো যে এ বিয়ের জন্য ভালো পাত্র নাকি পাত্রী আছে না। হঠাৎ করে চেহারা দেখে আমি পটে গেলাম, তাহলে কি হবে বলো? পাত্র দেখতে গিয়ে বা পাত্রী দেখতে গিয়ে তার হ্যান্ডসামনেস দেখেই একদম ক্রাশ খেয়ে গেলাম, অরল্যান্ডো আর সেই রোজালিন্ডের মতো, হবে কি বলো? হ্যাঁ, তাহলে এখন আবার ক্রাশ খাইলে তো হবে না, সাথে সাথে কি 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 করতে হবে? ওই রোজালিন্ডের মতো ওটাকে আবার কি করতে হবে, চেক করে নিতে হবে নাকি, যে তার প্যাশনটা বাজিয়ে দেখতে হবে স্যার, দেখতে হবে যে কতখানি পারফেক্ট প্যাশন। হঠাৎ করে ক্রাশ খাইয়ে বিপদে পড়ে গেলা, বিয়ের পর পরের দিনে ডিভোর্স দিয়ে পালিয়ে যাবে, এরকম ক্রাশ খাওয়া কেউ যেন খায়ও না, বদহজম হয়ে যাবে জীবনে। অতএব বাজিয়ে নিয়ে তারপর দেখতে হবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে। বলো, দেখো বিষয়গুলো কি খুব জটিল বলো তো? মানে এই পর্যন্ত যে কথাটুকু আসলো খুব জটিল বিষয়, আসলে কি বলতে চাইলেন উনি? না স্যার, উনি একটা কথারই অনেকক্ষণ ধরে বলছেন। হ্যাঁ, মানে তিনি বলতে চাচ্ছেন যে মেজারমেন্টটা আমি কিভাবে নিব। মেজারমেন্ট অনেকভাবে মানুষ করতে পারে, কিন্তু তিনি বললেন কি যে আমি মেজারমেন্ট করতে চাইলে আমি করব কি, আমি তাকে কবর থেকে বার করে পোস্টমর্টেম করে খুঁজে বার করে তারপর দেখব। অন্যেরা কি বলল, যদি কোটি বছর ধরে মানুষজন তাকে সেরা বলে, তাও আমি তাকে এক্সিলেন্ট বলতে বা সেরা বলতে রাজি না। কারণ কি, আমাকে প্রপারলি ইনকোয়ার করতে হবে। তাই বলছি, ইট ইজ প্রপার টু এনকোয়ার বাই হোয়াট পিকুলারিটিস অফ এক্সিলেন্স শেক্সপিয়ার হ্যাজ গেইনড অ্যান্ড কেপ্ট দ্য ফেভার অফ হিজ কান্ট্রিম্যান। তার কান্ট্রিম্যানের ফেভারটা সে কেন পাইলো, কিভাবে পাইলো, এইটা আমাকে না জেনে, ইনকোয়ার না করে আমি ওই লোকজন তাকে ভালো বললে আমি ভালো বলবো, এমনটার মধ্যে আমি নাই। ওকে, তো এটা শর্ট নোট হিসেবে অনেক সময় আসতে পারে, যেটুকু আগে পড়ানো হলো অ্যান্টিকুইটির ব্যাপারটা নিয়ে অনেক সময় আসে। আচ্ছা, তো আগামী দিন আমরা এখান থেকে মেনলি আলোচনা শুরু করব, আর একটু মনোযোগ দিয়ে পড়লে বিষয়গুলো। স্যার একটা ক্লাসের কথা বলছিলেন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওই যে বলছিলেন 10টা-15-তে জয়েন হওয়ার কথা। আমি যেহেতু অনেকে অনেক কিছু জানতে চাই, বুঝতে চাই, ঠিক আছে তো, এই জন্য সব গ্রুপের সবাইকেই আমি লিঙ্ক শেয়ার করব, যাতে সবাই যুক্ত হয়ে, হ্যাঁ তোমরা হয়তো 3rd ইয়ারে পড়ো, তোমরা 4th ইয়ারের কাছ থেকে একটু কিছু জানতে চাইবে, তারা যদি যুক্ত হয়, যারা 2nd ইয়ারে আছে তারা 3rd ইয়ারের কাছে কিছু জানতে চাই, ঠিক আছে তো। হ্যাঁ, এরকম কিছু বিষয় আমি একটু জানানোর জন্য এটা একটু করার চেষ্টা করব, ঠিক আছে। তা তোমাদের যদি ইন্টারেস্ট হয় তোমরা একটু যুক্ত হয়েও, আশা করি কাজে লাগবে। হ্যাঁ, 10টা একটু মানে ওভারঅল একটা আলোচনা বা ডিসকাশন ফ্রি মুডে, হ্যাঁ, পড়াশোনা কেমন কীভাবে করছে, কে কীভাবে পরীক্ষা লিখছিল, কি এইগুলো নিয়ে আলোচনা, যাতে কেউ না কেউ কোনো না কোনোভাবে এই বিষয়ে একটু হেল্প পায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তো আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।